হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ নিয়ে। এখানে দেখো আমি অনেকগুলো শব্দ লিখে রেখেছি, শব্দগুলো আমাদের সবারই পরিচিত, তো খুব অল্প করে এই শব্দগুলো আবারও আমরা একটু মনে করব। হার্ব, শ্রাব এবং ট্রি। এখানে দেখো হার্ব মানে কি ছিল? বিরুৎ, এরপরে ছিল গুল্ম, এরপরে ছিল বৃক্ষ। আমি ইংলিশটার সাথে সাথে বলার চেষ্টা করছি যাতে করে তোমাদের মধ্যে যারা ইংলিশে পড়ছো তাদের যাতে সুবিধা হয়। এখানে বিরুৎ বলতে আমরা কি বুঝি? যাদের কাণ্ডগুলো খুব নরম ধরনের হয়ে থাকে, যাদের মূলও খুব বেশি গভীরে যায় না, সে সকল উদ্ভিদকে আমরা বলে থাকি হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে যেমন মনে করো গোলাপ গাছ। গোলাপ গাছের কাণ্ডটা একটু শক্ত ধরনের হয় এবং সেটা একটু কাষ্ঠল হয়, কিন্তু খুব বেশি মোটা কিন্তু না, অল্প একটু মোটা হয়, এবং এটার যে মূল থাকে সেটা খুব বেশি গভীরে যেতে পারে না। আর বৃক্ষ বলতে আমরা বুঝি হচ্ছে যেমন আম গাছ দেখতে পাচ্ছি, আমরা জাম গাছ দেখতে পাই, এই গাছগুলো অনেক মোটা হয়, বা একটা বট গাছের কথা চিন্তা করো, সেটা অনেক বেশি মোটা হয় এবং মূল অনেক নিচ পর্যন্ত, অনেক গভীর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত অবস্থায় থাকে। এরপরে আসো ট্যাপ রুট এবং ফাইব্রাস রুট। ট্যাপরুট জিনিসটা কি? ট্যাপরুট হচ্ছে প্রধান মূল। প্রধান মূল আমরা সাধারণত বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে দেখে থাকি, এবং প্রধান মূলের ক্ষেত্রে দেখা যায় যে যে সকল উদ্ভিদে প্রধান মূল রয়েছে, একটা মূল একদম মাটির গভীর পর্যন্ত যাবে, চারপাশ দিয়ে শাখা মূল সেখানে উৎপন্ন হতে থাকে। এই ট্যাপরুটের একটা উদাহরণ আমরা হিসেবে বলতে পারি হচ্ছে মূলা এবং গাজর, যেটা আমরা খুব সুন্দরভাবে খেতে পারি। সেই একটা মূল আমরা খেতে পারি, ওই মূল দুটো হচ্ছে মূলা, গাজর, সেটা হচ্ছে ট্যাপরুট। মাঝখানে প্রধান মূলটাই খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায় বা স্ফীত হয়ে যায়। এরপর রয়েছে ফাইব্রাস রুট বা গুচ্ছমূল। ফাইব্রাস রুট বা গুচ্ছমূল বলতে আমরা বুঝি যখন কোনো একটা উদ্ভিদের প্রধান মূলটা একদম ছোট অবস্থাতে নষ্ট হয়ে যায়, তখন সে কি করবে? তার নতুন নতুন মূল আবার তৈরি করা প্রয়োজন, তো সে আর প্রধান মূলটা তৈরি করতে পারে না। প্রধান মূলটা মূলত তৈরি হয় হচ্ছে ভ্রূণ মূলটা বড় হয়ে প্রধান মূল তৈরি করে। এটা কিন্তু একটা মনে রাখার বিষয় যে ভ্রূণ মূল যেটা ছিল, বীজ থেকে যখন তৈরি হচ্ছিল গাছটা, উপর দিয়ে ভ্রূণ মুকুল ছিল, নিচ দিয়ে ভ্রূণ মূল ছিল। এই যে ভ্রূণ মূল, এটাই কিন্তু পরবর্তীতে ট্যাপ রুট বা প্রধান মূল হিসেবে তৈরি হবে। এই ট্যাপরুটটা যদি, এই ভ্রূণ মূলের অংশটা যদি একটা সময় গিয়ে ছোট অবস্থাতেই ভেঙে যায় কোনোভাবে, অনেক সময় দেখা যায় গাছ আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে বপন করি, তখন এই জিনিসটা ভেঙে যেতে পারে। তখন কি করে? এই গাছটা তার চারপাশ দিয়ে এখান থেকে আরো অনেকগুলো মূল তৈরি করে, তখন জিনিসটা হয়ে যায় হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল কিন্তু আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদে অনেক বেশি পরিমাণে দেখি, যেমন মনে করো যে ধান, গম, এক্ষেত্রে কিন্তু আমরা গুচ্ছমূলটা মূলত দেখতে পাই। আরও একটা মূল রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূল জিনিসটা হচ্ছে গাছের একদম মূলের জায়গাটা ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যখন জিনিসটা তৈরি হয়, মনে করো কাণ্ড থেকে একটু মূল তৈরি হলো বা শাখা থেকে মূল তৈরি হলো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অস্থানিক মূল। এরপর আসো ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ড মানে কি? আমরা কোনো একটা গাছ যখন দেখি, সেটা ধরলে আমাদের মনে হয় না জিনিসটা নিরেট, একটা সিলিন্ডার টাইপের কিছু একটা নিরেট জিনিস, কিন্তু সব গাছের কিন্তু পুরোটা অংশ নিরেট ধরনের হয় না। যেমন মনে করো তুমি একটা ধান বা গম গাছের কথা যদি চিন্তা করো, সেক্ষেত্রে দেখবে যে সেখানে পর্ব দেখা যাচ্ছে এবং মাঝখানের এই অংশটা কিছুটা জায়গা ফাঁকা। ফাঁপা হওয়ার কারণে এখানে পানি জমে থাকে। অনেক সময় এই জায়গাটা পুরোটাই ফাঁপা থাকে, তুমি যখন কেটে দেখবে, বা বাঁশের কথা চিন্তা করো, বাঁশের মধ্যেও কিন্তু আমরা ফাঁপা কাণ্ড দেখতে পাই। এখানে হচ্ছে পর্ব, এখানে একটা পর্ব, এটা হচ্ছে পর্ব মধ্য, এবং পর্ব মধ্যটা হচ্ছে ফাঁপা, ভেতরটা খালি, একদম মাঝখানের অংশটা খালি থাকে এবং সাইড দিয়ে একটু মোটা হয়ে কাণ্ডটা গঠিত হয়, সেটা হচ্ছে ফাঁপা কাণ্ড। আমরা ঘাস জাতীয় উদ্ভিদ, বাঁশের ক্ষেত্রে এটা মূলত দেখতে পাই। আমাদের উদাহরণগুলো মূলত মনে রাখতে হবে, কারণ পরীক্ষাগুলোতে হচ্ছে অবজেক্টিভ আকারে কোশ্চেনগুলো আসে এবং সেখানে উদাহরণগুলো মনে রাখলে খুব সহজে তোমরা অ্যান্সারটা করতে পারবে। রাইজোম জিনিসটা কি? রাইজোম বললে আমার মাথায় আসে হচ্ছে আদা এবং হলুদের কথা। আদা এবং হলুদ দেখতে প্রায় একই রকমই, মাটির নিচে হচ্ছে, এবং এই যে রাইজোম, আদা এবং হলুদ, এটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ডটা মাটির নিচে চারপাশ দিয়ে ছড়াতে থাকে এবং আঙুলের মতন কিছু অংশ তৈরি করে। দেখতে অনেকটা হয় হচ্ছে এরকম ধরনের। আমরা যদি আদা দেখেছি, নিশ্চয়ই অবশ্যই আমরা আদা দেখেছি, হলুদও অনেকে হয়তো দেখেছি। আদা এবং হলুদ দেখতে প্রায় একই রকম, এবং এই পুরাটা হচ্ছে
রূপান্তরিত কাণ্ড, এবং মাটির নিচে এটা রূপান্তরিত কাণ্ড অবস্থা থাকে, মাটির নিচ থেকে সেটা তুলে আমরা পরবর্তীতে ব্যবহার করি। এরপরে আছে হচ্ছে টিউবার। টিউবার যখনই বলি তখন আমার মনে পড়ে হচ্ছে আলুর কথা। আলু জিনিসটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড। এই রূপান্তরিত কাণ্ডটা কি করে, খাদ্য সঞ্চয় করে করে ফুলে যায়, মোটা হয়ে যায়, এবং সেটা হচ্ছে টিউবার আমরা বলে থাকি। টিউবারের মধ্যে তুমি যদি আলু দেখো, টিউবারের মধ্যে কিন্তু দেখা যায় যে এরকম চোখের মতন অংশ থাকে। এই যে চোখের মতন অংশটা, এই অংশটা কেটে নিয়ে আমরা যদি মাটির মধ্যে লাগাই তাহলে সেখান থেকে নতুন করে আলু গাছ তৈরি হওয়া সম্ভব। এই কারণে আলুর টিউবার দিয়ে আলু গাছ পরবর্তীতে আবার চাষ করা হয়। এই সম্পর্কে আমরা পরবর্তীতে প্রজনন চ্যাপ্টারগুলোতে জানবো। তো আপাতত মনে রাখো যে টিউবার জিনিসটা হচ্ছে আলু। এখন প্রশ্ন হচ্ছে মিষ্টি আলু কি টিউবার? না, মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল। এই জিনিসটা অনেকেই ভুল করে থাকে। আলু এবং মিষ্টি আলু দুটাকেই অনেকে টিউবার বলে থাকে। আলু হচ্ছে টিউবার, কিন্তু মিষ্টি আলু হচ্ছে একটা রূপান্তরিত মূল যেটা মাটির নিচে থাকবে। এখন আমরা এই কয়েকটা শব্দ সম্পর্কে জেনে গেলাম। শব্দগুলোর মধ্যে কি কি ছিল? এই তিনটা ছিল হচ্ছে স্বরূপ বা হ্যাবিট যে কোনো উদ্ভিদের। এই দুটা হচ্ছে মূল, এই দুটা হচ্ছে কাণ্ড। মূল এবং কাণ্ড সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে পাতা সম্পর্কে। পাতাতে কি কি অংশ রয়েছে সেই অংশগুলো সম্পর্কে আমরা জানবো। একটা উদ্ভিদের পাতার মধ্যে যে সকল শব্দ, পাতা সম্পর্কিত যে সকল শব্দ রয়েছে তার মধ্যে রয়েছে পত্র বৃন্ত। পত্রবৃন্ত কিন্তু সব ধরনের পাতার মধ্যে আমরা দেখতে পাই না। অনেক ধরনের পাতার মধ্যে আমরা দেখি যে পাতাটা কাণ্ড থেকে একদম সরাসরি কাণ্ডটাকে চারপাশে ঘিরে পত্রবৃন্ত ছাড়াই পাতাটা তৈরি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কাণ্ড থেকে একটা বড় পত্রবৃন্তের মাথায় গিয়ে পত্র ফলক দেখা যাচ্ছে। তার মানে যেই পাতার ছড়ানো অংশটা আমরা দেখতে পাই, যেটাকে আমরা পাতা বলি, সেই জিনিসটা হচ্ছে আসলে পত্র ফলক। আবার কিছু উদ্ভিদে দেখা যায় যে পত্রবৃন্তটা ছোট, পত্র ফলকটা অনেক বড় থাকে। তো এটা গেল হচ্ছে পত্রবৃন্ত, পত্র ফলক। এখন মনে করো এই যে যেখান থেকে পাতাটা তৈরি হলো, এখানে ছোট দুটো পাতা তৈরি হয়েছে। এই ছোট দুটো পাতাকে আমরা বলবো হচ্ছে উপপত্র। পত্রবৃন্তটা যেখান থেকে, যেই মুকুলটা থেকে উৎপন্ন হয়ে পাতাটা তৈরি করছে, সেই জায়গা যদি একটা ছোট দুটো পাতা আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলবো হচ্ছে উপপত্র বা স্টিপিউল যেটাকে বলা হয়। সব ধরনের উদ্ভিদে আমরা স্টিপিউল দেখতে পাই না। কিছু কিছু উদ্ভিদে, কিছু কিছু ফুল গাছের মধ্যে আমরা এই স্টিপিউল নামক অংশটা দেখতে পাই। তো এটা গেল হচ্ছে পাতার বিভিন্ন অংশগুলোর মধ্যে। এখন পাতা কয় ধরনের হতে পারে? পাতা হতে পারে মূলত দুই ধরনের। আমরা চিন্তা করব সিম্পল লিফ, কম্পাউন্ড লিফ, সরল পত্র, যৌগিক পত্র। সরল বলতে কি বোঝায়? মনে করো এটা হচ্ছে কাণ্ড, কাণ্ড থেকে একটা শাখা বের হলো এবং শাখা থেকে একটা পাতা বের হলো। এই যে পাতাটা, শাখা থেকে একটা পত্রবৃন্তের মধ্য থেকে একটা পাতা আমি দেখতে পাচ্ছি, একটা পত্র ফলক দেখতে পাচ্ছি। এই পুরোটাকে আমরা একটা পাতাই বলবো এবং এটা হবে হচ্ছে একটা সরল পত্র। কিন্তু যদি এমন দেখতাম যে শাখা থেকে যে পত্রবৃন্তটা আসলো, তারপরে আমি এখানে অনেকগুলো পাতা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা অনেক গাছে দেখে থাকি। যেমন কৃষ্ণচূড়া গাছে কিন্তু আমরা এটা দেখে থাকি। রাস্তাঘাটে আমরা প্রচুর কৃষ্ণচূড়া গাছ দেখি এবং সেখানে পাতাগুলো কিন্তু এরকম ধরনের হয়। এটাকে আমরা বলি হচ্ছে যৌগিক পত্র। যৌগিক পত্র কেন? কারণ এখানে মূলত পত্রবৃন্তটা এখানে যখন আসলো, এই জিনিসটা আসলে সম্পূর্ণ একটা পাতা ছিল, কিন্তু যেটা হয় যে পাতার মধ্যে যেই মধ্যশিরা, এই মধ্যশিরার পর থেকে চারপাশ দিয়ে শাখা শিরা বের হয়। যৌগিক পত্রের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে, এই যে মধ্যশিরাটা রয়েছে, এই শাখা শিরার চারপাশ দিয়ে পাতার অংশটা আলাদা হয়ে মধ্যশিরায় এসে পড়ে। এর ফলে এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ছোট ছোট পাতাতে পরিণত হয়ে যায়, যেটা দেখলে আমাদের মনে হয় যে ছোট ছোট অনেকগুলো পাতা রয়েছে। মূলত পুরো জিনিসটা হচ্ছে একটা পাতা।
যৌগিক পাতার পুরো জিনিসটা হচ্ছে একটা পাতা এবং ছোট ছোট গুলো হচ্ছে পত্র ফলক। এই ছোট ছোট অংশ হচ্ছে একটা করে পত্র ফলক, যেটা মূলত পুরো একটা সরল পাতার যে শাখা শিরাটা ছিল, শাখা শিরাটা মধ্য শিরার সাথে যুক্ত হয় এবং দুই পাশের পাতাটা মাঝখানে ভাগ হয়ে যায়, তখন ছোট ছোট ফলক তৈরি হয়ে যায়, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যৌগিক পত্র। তো এটা গেল হচ্ছে সরল পত্র আর যৌগিক পত্র নিয়ে কথা। সরল পত্রর উদাহরণ আমরা সাধারণত সব ধরনের গাছেই দেখে থাকি, অনেক ধরনের গাছেই দেখে থাকি, যেমন হচ্ছে আম, কাঁঠাল, এগুলোর মধ্যে আমরা সরল পত্র দেখতে পাই। আবার কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া এইসব গাছে কিন্তু আমরা আবার যৌগিক পত্র দেখতে পাই। এরপরে আসো পত্র ফলকের আকার আকৃতি কিরকম হতে পারে। পত্র ফলকের আকার আকৃতি ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা লেন্স আকৃতির হতে পারে, সেটা বল্লম আকৃতির হতে পারে, লম্বাটে হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন গাছের প্রজাতির উপর ডিপেন্ড করে। এরপরে আমরা পাতার শিরাবিন্যাস সম্পর্কে আগেই জানি, একটা হচ্ছে জালিকা শিরাবিন্যাস, একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। জালিকা শিরাবিন্যাস যেটা, জালিকা শিরাবিন্যাসের মধ্যে এটা হচ্ছে পাতা এবং মধ্য শিরা থেকে শাখা শিরা বের হচ্ছে এবং তারপরে আরো শিরা, পুরো পত্র যে ফলকটা, পুরো পত্র ফলক জুড়ে আমরা ছোট ছোট শিরা দেখতে পাবো। এই জিনিসটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন বা জালিকা শিরাবিন্যাস। এখন এই যে জালিকা শিরাবিন্যাসটা দেখলাম, এটা মূলত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা এই জালিকা শিরাবিন্যাসটা দেখে থাকি। আরেকটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। যে কোনো ঘাসের কথা যদি তোমরা চিন্তা করো, একটা ঘাস যদি তুলে দেখো তাহলে দেখবে ঘাসের পাতাটা মধ্যে এরকম লম্বা লম্বা শিরা দেখা যায়, তাদের মাঝখানে এরকম কিছু দাগ দেখা যায়। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে বলে হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, যেখানে একটা প্রধান মধ্য শিরা থাকে না, যেখানে অনেকগুলো শিরা রয়েছে এবং প্রত্যেকটা পাশাপাশি সমান্তরাল অবস্থায় রয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, মূলত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা শিরাবিন্যাস দেখতে পাই। আচ্ছা, একটা জিনিস আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে যৌগিক পত্রের মধ্যে যেই ছোট ছোট পাতাগুলো রয়েছে সেগুলোকে আমি পত্র ফলক বলে ফেলেছিলাম, সেগুলো আসলে পত্র ফলক না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে পত্রক, এবং সরল পত্র যেটা সেগুলোকে বলবো হচ্ছে, এই ছড়ানো অংশটাকে বলবো হচ্ছে পত্র ফলক, আর ছোট যৌগিক পত্রের ছোট অংশগুলোকে আমরা বলবো হচ্ছে পত্রক। আচ্ছা, এরপরে আসি ফাইলোট্যাক্সি কাকে বলে। ফাইলোট্যাক্সি বলতে আমরা মূলত বুঝি যে কোনো একটা গাছের শাখার মধ্যে দেখবে পাতাগুলো, কিছু কিছু গাছে দেখবে চারপাশ দিয়ে ঘুরানো, কিছু কিছু গাছে দেখবে যে অনেকগুলো পাতা একসাথে গুচ্ছ অবস্থায় রয়েছে। তো এই যে একটা বিন্যাস, এই বিন্যাসটাকে আমরা বলি হচ্ছে ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সির মূলত যেই জিনিসটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে পাতাগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে, কয়টা পাতা একসাথে রয়েছে নাকি একটা পাতা সিঙ্গেল ভাবে রয়েছে, সেই জিনিসটা ফাইলোট্যাক্সিতে আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরোসেন্স। পুষ্পমঞ্জরি বলতে আমরা মূলত বুঝি যে যেখান থেকে ফুলগুলো তৈরি হয়, ফুলটা কিভাবে তৈরি হবে। মানে দেখা যায় যে অনেকগুলো ফুলের ক্ষেত্রে আমরা দেখি যে মাঝখানে একটা দণ্ডের মতো অংশ এবং চারপাশ থেকে ফুল তৈরি হচ্ছে। তো এই যে যেই দণ্ডটা থেকে ফুলটা তৈরি হলো এবং এইটা যেভাবে বিন্যস্ত হয়ে আছে ফুলটা, এই পুরো জিনিসটাই হচ্ছে পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরোসেন্সের আলোচনা, যে কিভাবে পুষ্পটা বিন্যস্ত রয়েছে, ফুলগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে। যেমন মনে করো তুমি যদি একটা সাধারণ জবা ফুলের কথা চিন্তা করো, তোমাদের বইতে পরবর্তীতে জবা ফুল নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জন্য আমি জবা ফুলের উদাহরণটাই দিচ্ছি। জবা ফুলের কথা যদি চিন্তা করো, দেখবে যে শাখা থেকে একটা ফুল ঝুলছে, তাই না? আবার মনে করো তুমি যদি কৃষ্ণচূড়া ফুলের কথা চিন্তা করো, রাস্তায় আমরা যেটা দেখতে পাই, অনেক বেশি আমাদের হাতে চোখেই পড়েছে অবশ্যই, দেখা যাবে যে মাঝখানে একটা দণ্ডের মতো অংশ এবং নিচে দিয়ে ফুলগুলা বড়
উপরে আস্তে আস্তে ফুলগুলো ছোট হচ্ছে, এখানে ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে, এখানে ফুলগুলো দেখা যায় যেগুলো এখনো ফুটেনি, একদম ছোট অবস্থায় রয়েছে, একদম মাথায়ও আমরা কিছু ফুল দেখতে পাই। এই পুরো ব্যাপারটাই হচ্ছে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইনফ্লোরেসেন্স। এখন ইনফ্লোরেসেন্সের মধ্যে কি কি ভাগ রয়েছে? ভাগের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে রেসিমোস। রেসিমোস মানে কি? রেসিমোস হচ্ছে সেই সকল পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি যেখানে দেখা যায় যে নিচের ফুলটা আকারে বড় এবং উপরের ফুলগুলো আকারে আস্তে আস্তে ছোট হয় এবং এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। মাঝের যে দণ্ডটা ছিল সেটা অনিয়তভাবে বাড়তে থাকে, এমন না যে তার বৃদ্ধিটা একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যে এই যে মাঝের মঞ্জরি দণ্ডটা, এই দণ্ডটা বাড়তেই থাকবে এবং চারপাশ দিয়ে ছোট ছোট করে নতুন নতুন ফুল সে তৈরি করতে থাকবে এবং এটা হচ্ছে আকারে বড় ফুল এবং এটা হচ্ছে পুরনো ফুল। আর এই উপরের দিকে যেগুলো থাকে সেটা হচ্ছে ছোট ফুল এবং নতুন ফুল এবং এই দণ্ডটা মঞ্জরি দণ্ড বাড়তে থাকে। রেসিমোসের মধ্যে আমরা আরো দুইটা শব্দ দেখব। রেসিমোসের মধ্যেও কিছু ভাগ রয়েছে, যেমন স্পাইক এবং রেসিম। এই চিত্রটার মধ্যে দেখো আমরা একটা বৃন্ত এঁকেছি। ফুলের যদি এই জায়গায় যদি একটা বৃন্তের মতো অংশ না থাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে স্পাইক। যেমন আমরা যদি রজনীগন্ধা ফুলের কথা চিন্তা করি, আমরা সেখানে দেখব যে রজনীগন্ধা ফুলের যে আমরা স্টিক কিনতে পাওয়া যায়, একটা স্টিক যদি ধরে দেখি তাহলে দেখা যায় যে ঠিক এখান থেকেই ফুলটা তৈরি হচ্ছে, ঠিক এইভাবে ফুলটা অবস্থান করে। এখানে কিন্তু আলাদা করে বৃন্তের অংশটা আমরা দেখতে পাচ্ছি না। বৃন্তের অংশটা দেখতে না পাওয়ার মানে কি? এটা অবশ্যই একটা অবৃন্তক অংশ, এই ফুলটা অবৃন্তক। বৃন্ত না থাকলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্পাইক, যেটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তোমরা সহজেই মনে রাখতে পারো হচ্ছে রজনীগন্ধা। মনে করো তোমাদের অপশনে রজনীগন্ধা আসলো না, অন্য কোনো একটা ফুল আসলো, তখন সাধারণত পরিচিত ফুলের নামগুলো দেওয়া হয়ে থাকে। তখন কিন্তু রজনীগন্ধাটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে ইজিলি তোমরা মনে করতে পারবে যে ওই কোন ফুলটার সাথে এটা সাদৃশ্য আমরা দেখতে পাই। এরপরে রয়েছে রেসিম। এই ফুলটার কথা দেখো, এখানে একটা বৃন্ত দেখতে পাচ্ছি, তার মানে সবৃন্তক যদি হয় তখন সেটাকে আমরা বলবো রেসিম, যদি অবৃন্তক হয় সেটাকে বলবো স্পাইক। এখন সবসময় কি রেসিমোসের ক্ষেত্রে আমরা এরকম ভাবেই দেখবো মঞ্জরি দণ্ডই থাকবে, অনেকগুলো ফুল একসাথে থাকবে? ফুল তো একক অবস্থাতে থাকে, অবশ্যই থাকে। যেমন হচ্ছে জবা ফুল, সেটা একক অবস্থায় রয়েছে। জবা ফুলটাকে আমরা বলবো হচ্ছে রেসিম। কেন? সেখানে বৃন্ত থাকবে, বৃন্ত থাকছে এবং ফুলটা একটাই ফুল, এই কারণে সেটাকে আমরা বলি হচ্ছে রেসিম। এখন আসি হচ্ছে সাইমোস। আচ্ছা, রেসিমের উদাহরণ হিসেবে আমরা জবা ব্যবহার করব না, কারণ হচ্ছে জবা হচ্ছে সাইমোস ধরনের, আমি ভুল বলে ফেলেছিলাম, জবা হচ্ছে সাইমোস ধরনের ফুল। রেসিম হচ্ছে অন্য যে কোনো ফুল, যে সকল ফুলের মধ্যে আমরা এই দণ্ডটা দেখতে পাবো। যেমন হচ্ছে কৃষ্ণচূড়াকে আমরা ধরতে পারি, যেখানে এই বৃন্তটা আমরা দেখতে পাই। এখন আসি সাইমোস। রেসিমোসের ক্ষেত্রে আমরা যেই বৈশিষ্ট্যটা মূলত দেখেছি, নিচের দিকে হচ্ছে বড় ফুল, উপরের দিকে ছোট ফুল, এই জিনিসটা যদি একদম উল্টে দেই, এই বৈশিষ্ট্যটাকে যদি এমন হয় মঞ্জরি দণ্ডটার একদম উপরে একদম মাথায় গিয়ে একটা ফুল তৈরি হচ্ছে, তার নিচ থেকে শাখা তৈরি হচ্ছে, শাখা তৈরি হয়ে এই শাখাটার মাথাতে আরেকটা ফুল, এই শাখাটার মাথাতে গিয়ে আরেকটা ফুল, আবার এখান থেকে আরেকটা শাখা হয়ে এখানে একটা ফুল হবে, এখানে একটা ফুল হবে। ব্যাপারটা যদি এরকম ঘটে তাহলে কি ঘটে? সেখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্জরি দণ্ডটা শুরু হয়ে প্রথমে একটা ফুল তৈরি করে ফেলছে, সেই ফুলটা নিচ থেকে নতুন করে শাখা তৈরি হচ্ছে, তার মানে এই ফুলটা আকারে অবশ্যই বড় হবে, কারণ এটা হচ্ছে পুরনো ফুল এবং নিচ থেকে যে শাখাটা বের হচ্ছে সেটা হচ্ছে নতুন ফুল, তাই তার আকার হবে ছোট। এই কারণে সাইমোসের ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাই নিচের দিকের ফুলগুলোর আকারটা ছোট হয়, আর এইখানে যে ফুলটা রয়েছে এই ফুলটার আকারটা সবসময় বড় ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে সাইমোসের উদাহরণ। এখন সাইমোসে কেন আমি জবার কথা বললাম? সাইমোসে আমি জবার কথা এ কারণে বলছি যে
সাইমুসের মধ্যে গিয়ে একটা মঞ্জরি দণ্ডের একদম মাথায় গিয়ে একটা ফুল রয়েছে। জবার ক্ষেত্রে আমরা এককভাবে ফুলটাকে দেখতে পাই। একক ফুলের ক্ষেত্রে যদি এমন হয় যে মঞ্জরি দণ্ডের মাথায় একটা ফুল, তখন সেটাকে আমরা বলবো সাইমাস, এবং পাশে লিখবো সেটা হচ্ছে একক ধরনের জবা ফুল, হচ্ছে একক ধরনের সাইমাস মঞ্জরি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ফুলের ক্ষেত্রে কি কি অংশ আমরা দেখতে পাই। ফুলের ক্ষেত্রে আমরা যে সকল অংশ দেখতে পাই, আমি যদি একটা ফুল এঁকে ফেলি, আচ্ছা দেখো এখানে যে কোনো একটা ফুল যদি নাও, তাহলে অবশ্যই ফুলটার মধ্যে আমরা কোনো একটা বৃন্ত দেখতে পাবো। বৃন্তের পরে আমরা কি দেখতে পাই, এখানে আমরা একটা অংশ দেখতে পাই ছড়ানো অংশ, যেই অংশটার উপরে ফুলের বাকি অংশগুলো অবস্থান করে। তো এই যে অংশটা, এটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের চারদিক দিয়ে জুড়ে ছোট ছোট পাতার মতন অংশ আমরা দেখি। এই যে পাতার মতো অংশটা দেখতে পাই, এটা হচ্ছে বৃতি। বৃতির আগে অনেক সময় দেখা যায় যে আরো একটা ছোট অংশ দেখা যাচ্ছে, ওটা পাতার মতন। বৃতি এবং নিচের অংশটা ছোট পাতার মতন অংশ, এটাকে আমরা বলি হচ্ছে উপবৃতি, যেটা অনেকটা উপপত্রের মতো। পত্রের গোড়া আর একটা ছোট পাতা, বৃতির গোড়া আর একটা ছোট বৃতি, তখন সেটাকে বলি হচ্ছে উপবৃতি। উপবৃতি পাচ্ছি, তারপরে পাচ্ছি বৃতি, এবং পুষ্পাক্ষের উপর দিয়ে আমরা ফুলের বাকি অংশগুলো পাবো। বাকি অংশগুলোর মধ্যে কি রয়েছে, একটা ফুলের কথা চিন্তা করলে প্রথমে আমাদের মাথায় আসে ফুলটার মধ্যে আমরা পাপড়ি দেখতে পাই। সেই যে পাপড়িটা, সেটাকে আমরা বলি হচ্ছে দল, যেটাকে আমরা বলি হচ্ছে পেটাল। বৃতিকে বলি হচ্ছে আমরা সেপাল। এখন এই যে দল পাচ্ছি, এই পাপড়িগুলো ভেতরে কি থাকে, পাপড়িগুলোর ভেতরে থাকে হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। একদম মাঝখানে থাকবে হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের চারপাশ থেকে তৈরি হবে হচ্ছে পুংস্তবক। এটা একটা আদর্শ ফুলের কথা আমরা চিন্তা করছি। আদর্শ ফুল কেন বলছি, কারণ এখানে ফুলের যতগুলো স্তবক থাকা সম্ভব প্রত্যেকটা স্তবক নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করছি। এখানে আমরা বৃতি পাচ্ছি, দল পাচ্ছি, স্ত্রীস্তবক পাচ্ছি মাঝখানের, এবং পুংস্তবক পাচ্ছি। স্ত্রীস্তবক এবং পুংস্তবক হচ্ছে ফুলের ক্ষেত্রে অপরিহার্য স্তবক বা অত্যাবশ্যকীয় স্তবক। যদি কখনো প্রশ্ন এরকম আসে যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় স্তবক, মনে করো অপশন দিচ্ছে উপবৃতি, বৃতি এবং মাঝখানের হয়তো গর্ভাশয় দিল এবং দল দিল, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে গর্ভাশয়। কারণ এই গর্ভাশয়টা এবং পুংস্তবক, স্ত্রীস্তবক এবং পুংস্তবক যদি না থাকে, তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে ফল পাবো না। যে কোনো উদ্ভিদেরই মূল লক্ষ্য থাকে বা যে কোনো জীবেরই মূল লক্ষ্য থাকে একটা নতুন জীব তৈরি করে রাখার জন্য, তৈরি করে রেখে যাওয়ার জন্য, সে মারা যাওয়ার আগে। তো ফুলেরও মূলত লক্ষ্য এটাই, যাতে করে এখানে একটা প্রজনন সম্পন্ন হতে পারে। তো এখানে দেখো আর কি কি রয়েছে, যে দলমণ্ডলটা ছিল, দল ছিল, বৃতি ছিল, এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে সাহায্যকারী অংশ। সাহায্যকারী কেন, কারণ দল বা পাপড়িটা কি হয়, অনেক রঙিন হয়, বা এটা থেকে অনেক সময় দেখা যায় যে গন্ধ আসে। তো এর ফলে যেটা হয়, যখন এটা রঙিন হয় তখন এটা পরাগায়নে সাহায্য করে, পোকামাকড়কে আকৃষ্ট করে, তখন এখান থেকে পুংরেণুটা গর্ভমুণ্ডে পতিত হয়ে যায়। আবার যেগুলো হচ্ছে সুবাস যেসব ফুল থেকে আসে, সেসব ফুলে পোকামাকড় আকৃষ্ট হয়, তার মানে এটাকে সাহায্য করছে। আবার অনেক সময় আছে যাতে পরাগরেণুটা উড়ে চলে না যায়, যাতে নিজেদের মধ্যে স্বপরাগায়ন ঘটাতে পারে, সেজন্য দলমণ্ডল পুরো ভেতরের দুইটা স্তবককে আবদ্ধ করে রাখে, বা যে প্রতিকূল পরিবেশ রয়েছে পরিবেশের, সেখান থেকে রক্ষা করে। এ কারণে এটাকে আমরা বলি হচ্ছে সাহায্যকারী স্তবক হচ্ছে এগুলো। তো এটা ছিল হচ্ছে মূলত ফুলের বিভিন্ন অংশে আলোচনা। বৃতির মূল ইংলিশ হচ্ছে ক্যালিক্স, এবং ক্যালিক্সের প্রত্যেকটা একক হচ্ছে সেপাল, মানে একটা বৃতিকে বলবো সেপাল এবং অনেকগুলো বৃতিকে একসাথে বলবো হচ্ছে ক্যালিক্স। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর উপবৃতি সব ধরনের ফুলে আমরা দেখতে পাই না, তবে জবার ক্ষেত্রে আমরা উপবৃতিটা দেখতে পাই। আমরা জবা ফুলে কি কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবো, কারণ হচ্ছে জবা ফুলটাই মূলত আমরা আলোচনা করেছি এই চ্যাপ্টারের মধ্যে, পরবর্তীতে জবা ফুল এবং ধান নিয়ে। এই কারণে এই দুটো গোত্রের
এই দুটা গোত্রের উদ্ভিদ নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, তাই এ কারণে জবা জিনিসটা আমরা খুব ভালো করে মনে রাখবো। জবা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, জবার এস্টিভেশন নিয়ে প্রশ্ন আসে, জবার দলমণ্ডলটা কীরকম সেগুলো নিয়ে প্রশ্ন আসে। এই জিনিসগুলো আমরা এই কারণে একটু ভালো করে শেখার চেষ্টা করব। এরপরে আসি এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বলতে আমরা মূলত বুঝি যে পাপড়িগুলো, দলগুলো অথবা যে বৃতিগুলো রয়েছে এগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে, এগুলো কি পাশাপাশি লেগে আছে, নাকি তারা কেউ কাউকে স্পর্শ করছে না, নাকি প্যাটার্ন অবস্থায় রয়েছে, এই সব জিনিসই আমরা আলোচনা করি হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসে। পুষ্পপত্র বিন্যাসে একটা আছে হচ্ছে ওপেন বা মুক্ত। সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো যদি একটা বৃত্তি বা দলের এস্টিভেশন হয় তাহলে দেখা যাবে যে বৃত্তির যে প্রত্যেকটা অংশ, বৃত্তাংশ বা সেপাল, তারা প্রত্যেকে আলাদা। এই দেখো মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা, তার মানে কেউ কাউকে স্পর্শ করছে না। এটা হচ্ছে ওপেন বা মুক্ত। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে প্রান্তস্পর্শী। ওপেন আর মুক্তর মধ্যে পার্থক্য এখানেই যে ওপেনে এখানে কোনো কেউ কাউকে স্পর্শ করে না, আর প্রান্তস্পর্শীতে একদম মাথাটা গিয়ে পরবর্তী অংশটাতে টাচ করে থাকে। এখানে দেখো এটা যদি 5টা পাপড়ি হয়, 5টা পাপড়ির এই অংশটা এখানে স্পর্শ করে রয়েছে, এটা হচ্ছে প্রান্তস্পর্শী, প্রান্তটা স্পর্শ করে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে পাকানো বা টুইস্টেড। পাকানো মানে কি? পাকানো মানে হচ্ছে যদি দল বা বৃত্তিগুলো এমন অবস্থায় থাকে যে একটা অংশের একটা মাথা বা একটা প্রান্ত বাইরের দিকে, আরেকটা প্রান্ত আরেকটা বৃত্তাংশ বা আরেকটা দলের ভেতরের দিকে। এখানে দেখো এই অংশটা হচ্ছে বাইরে, এই অংশটা হচ্ছে ভেতরে, এই অংশটা বাইরে, এই অংশটা ভেতরে, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা টুইস্টেড বা পাকানো বলবো। এরপরে আসি ইমব্রিকেট। ইমব্রিকেটের বৈশিষ্ট্যটা কি? ইমব্রিকেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা পাপড়ি দেখবা একদম ভেতরে, একটা পাপড়ি দেখবা একদম বাহিরে, আরেকটা পাপড়ি দেখব টুইস্টেড অবস্থায় রয়েছে, আরেকটাও আমরা দেখব, মনে করো এটা যদি ইমব্রিকেট হয় তাহলে দেখা যাবে একটা পাপড়ি একদম বাইরের দিকে, একটা পাপড়ি একদম ভেতরে, মানে হচ্ছে দুইটা প্রান্তই ভেতরে, একটা পাপড়ির দুইটা প্রান্ত বাহিরে, আর এই পাপড়িটার একটা প্রান্ত বাহিরে একটা প্রান্ত ভেতরে, এই পাপড়িটার একটা প্রান্ত ভেতরে একটা বাহিরে, এই পাপড়িটারও একটা ভেতরে একটা বাহিরে। মানে হচ্ছে আমি একটা পাবো দুই প্রান্ত ভেতরে, একটা পাবো হচ্ছে দুই প্রান্ত বাইরে, আর বাকি যা থাকবে সবগুলো টুইস্টেড অবস্থায় পাচ্ছি। এটা 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 এই তিনটা কিন্তু আমি টুইস্টেড অবস্থায় পাচ্ছি। যদি আমার পাপড়ি 10টা হতো তাহলে বাকি সবগুলো আমি টুইস্টেড অবস্থায় পেতাম। এরপরে রয়েছে কুইনকানশিয়াল। আরেকটা রয়েছে হচ্ছে ভেক্সিলারি। আমরা তো ইমব্রিকেটটা দেখলাম, ইমব্রিকেটে দেখলাম একটা পাপড়ির দুই প্রান্ত ভেতরে। কুইনকানশিয়ালে আমরা দেখব দুইটা পাপড়ি পাবো যেটার দুইটা প্রান্তই হচ্ছে ভেতরে অবস্থান করবে। এখানে দেখো 5টা পাপড়ি, এই পাপড়িটার দুইটা প্রান্তই ভেতরে, এই পাপড়িটারও দুইটা প্রান্তই ভেতরে, তার মানে দুইটা পাচ্ছি দুই প্রান্ত ভেতরে। আবার এই পাপড়িটার দুইটা প্রান্ত বাহিরে, এই পাপড়ির দুইটা প্রান্ত বাহিরে, তার মানে দুইটা পাচ্ছি যার দুইটা প্রান্তই বাহিরে, এবং বাকি যেটা রয়েছে সেটা টুইস্টেড অবস্থায়, একটা প্রান্ত বাহিরে একটা প্রান্ত ভেতরে। এটা হচ্ছে কুইনকানশিয়াল। ইমব্রিকেট এবং কুইনকানশিয়ালের মধ্যে মেইন পার্থক্য কি? এখানে একটা পাবো ভেতরে অবস্থান, আর কুইনকানশিয়ালে পাবো দুইটা ভেতরে অবস্থান করে। ইমব্রিকেটে একটা পাবো দুই প্রান্ত বাইরে
আর কুইনক্যান্সিয়ালে দুইটা পাবো, দুই প্রান্ত বাইরে। আর ভেক্সিলারিটা কি? ভেক্সিলারির ক্ষেত্রে ভেক্সিলারিটা দেখতে খুব সুন্দর হয়। ভেক্সিলারিতে দেখো এখানে একটা পাপড়ি অনেক বড়, আরেকটা পাপড়ি সবচাইতে ছোট, এবং এখানে মূলত 5টা পাপড়ি রয়েছে। এই দুইটা পাপড়ি একদম একসাথে মিলে মনে হয় যেন একটা পাপড়ির মতন আচরণ করতে থাকে, বা দেখলে মনে হয় একটা পাপড়ি। তো এই দুটো একদম একসাথে মিলে থাকে এবং দুইটা প্রান্ত একদম ভেতরের দিকে অবস্থান করে, ভেতরে ঢুকে যাচ্ছে দেখে এটা মনে হয়। আর সবচেয়ে বড় পাপড়িটা উপরে থাকবে, যেটা পুরোটাকে একটা শিল্ডের মতন ঢেকে রাখবে। আর বাকি যে দুইটা পাপড়ি রয়েছে তারা কিন্তু টুইস্টেড অবস্থায়, দেখো একটা প্রান্ত ভেতরে একটা প্রান্ত বাহিরে। তো এটা হচ্ছে ভেক্সিলারি। ভেক্সিলারির উদাহরণ কি? শিম জাতীয় যে সকল ফুল রয়েছে সেই সব কিছুর উদাহরণের মধ্যে আমরা সেই সব কিছুর এস্টিভেশন আমরা দেখতে পাই হচ্ছে ভেক্সিলারি ধরনের। এরপরে কুইনক্যান্সিয়ালের মধ্যে রয়েছে হচ্ছে সরিষা ফুলে আমরা কুইনক্যান্সিয়াল টাইপ দেখতে পাই। ইমব্রিকেট এবং ওপেন, যেটা ওপেন কিন্তু আমরা অনেকগুলো ফুলেই দেখতে পাই। যেমন মনে করো যেমন আমরা নয়নতারা ফুল যখন দেখে থাকি তখন দেখি যে ফুলের পাপড়িগুলো সবগুলো আলাদা আলাদা। তো এরকম যে সকল ফুল রয়েছে সবগুলো হচ্ছে ওপেন ধরনের, তাদের মাথাটা কেউ কাউকে টাচ করে নেই, এরকম যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ওপেন বা মুক্ত ধরনের। ইমব্রিকেট ধরনের হচ্ছে কৃষ্ণচূড়া, কুইনক্যান্সিয়াল হচ্ছে সরিষা, পাকানো বা টুইস্টেড অবস্থায় আছে হচ্ছে জবা ফুলের পাপড়িগুলো হচ্ছে পাকানো অবস্থায় রয়েছে। এরপর হচ্ছে প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী অবস্থায় রয়েছে জবা ফুলের বৃতিগুলো। তার মানে জবা ফুলের ক্ষেত্রে আমরা দুই ধরনের এস্টিভেশন পাই, বৃতিতে পাই হচ্ছে প্রান্তস্পর্শী, পাকানো পাই হচ্ছে বা টুইস্টেড পাই হচ্ছে দলমণ্ডলের ভেতরে। এই জন্য আমাদের এই দুটো অংশ খুব ভালো করে মনে রাখতে হবে। ফুলের ক্ষেত্রে আমরা আরেক ধরনের ফুল দেখতে পাই, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিচুলাম। সেই ফুলের যে ইনফ্লোরেসেন্সটা ক্যাপিচুলাম বলে থাকি। সেই ক্যাপিচুলাম জিনিসটা কি? আমরা একটা সূর্যমুখী ফুল যদি নেই তাহলে আমরা দেখতে পাবো যে বাইরে দিয়ে বড় একটা পাপড়ি, চারপাশ ঘিরে বিশাল পাপড়ি থাকে, সেখানে নিচ দিয়ে বৃতির মতো অংশ থাকে, বড় পাপড়ি, এবং ভেতর দিয়ে ছোট 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 এরকম কিছু অংশ কিন্তু আমরা দেখে থাকি। এই যে বড় পাপড়িটা এটা এক ধরনের পাপড়ি, এবং ভেতরে যে পাপড়িটা এটা আরেক ধরনের পাপড়ি। ভেতরেরটা দেখতে হয় অনেকটা এরকম এরকম দেখতে হয়, এবং এটাকে আমরা বলি হচ্ছে ডিস্ক, এবং এটাকে বলবো হচ্ছে রে। এটাকে বলবো ডিস্ক ফ্লোরেট বা পুষ্পিকা, আর এটাকে বলবো রে ফ্লোরেট বা রে পুষ্পিকা। ডিস্ক ফ্লোরেটগুলো ছোট আকারের হয়, রে পুষ্পিকাটা আকারে বড় হয়ে থাকে। আর এই মাঝখানের এই অংশটা হচ্ছে পুষ্পাধার, যেটা ছড়ানো অবস্থায় থাকে। এটা চারপাশ ঘিরে রে পুষ্পিকা থাকে, একদম মাঝখানে ডিস্ক ফ্লোরেটগুলো বসে থাকে। তো এটা হচ্ছে ক্যাপিচুলাম। এরপরে আসি গর্ভাশয় নিয়ে। গর্ভাশয়ের মধ্যে কি কি থাকে? গর্ভাশয়ের চিত্রটা মূলত হচ্ছে এরকম। এই যে অংশটা এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়, এবং এই পুরোটা মিলেই হচ্ছে স্ত্রী স্তবক। এটার ভেতরেই হচ্ছে ডিম্বক থাকে, যেখানে শুক্রাণু এসে মিলিত হবে এবং এখান থেকে পরবর্তীতে বীজ তৈরি হবে, এবং এই পুরোটা গর্ভাশয় একটা সময় ফলে পরিণত হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত একটা স্ত্রীস্তবকের খুব সাধারণ ভাগগুলো, যেটার উপরে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। কিছু কিছু ফুলে গর্ভদণ্ডটা আকারে ছোট, কিছু ফুলে হচ্ছে গর্ভদণ্ড আকারটা অনেক বড়, অনেক লম্বা ধরনের হয়, গর্ভমুণ্ডটা একদম বাহিরে এসে থাকে। যেমন বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে আমরা সাধারণত গর্ভমুণ্ডটা এবং যে পরাগধানীটা সেই দুটোই অনেক লম্বা, একদম ফুলের বাহিরের দিকে এসে থাকতে দেখি। কারণ বায়ু পরাগের ক্ষেত্রে যেটা হবে, রেণুটাকে বা পরাগরেণুটাকে উড়ে যেতে হবে,
এই কারণে পরাগধানীর অংশটা বাইরে থাকে, আবার অন্য একটা পরাগরেণু আসলে সেটাকে গর্ভমুণ্ডে আটকে ফেলতে হবে, সেজন্য গর্ভমুণ্ডের অংশটা একটু ছড়ানো থাকে এবং একটু বাইরের দিকে থাকে। এরপরে আসি হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের মধ্যে আমরা কি কি দেখি? পুংদণ্ড, এইখানে হচ্ছে আমরা দেখি হচ্ছে পরাগধানী। পরাগধানীর ভেতরে পরাগরেণু তৈরি হয়। পরাগরেণু কিভাবে তৈরি হয় সেটা আমরা পরবর্তীতে প্রজনন চ্যাপ্টারে আলোচনা করব। সেখানে আমরা জানতে পারবো যে পরাগধানীর ভেতরে পুংরেণুগুলো কিভাবে হয়ে থাকে। এরপর আমাদের যেই শব্দগুলো জানতে হবে, গর্ভপাদপুষ্প, এরপর হচ্ছে গর্ভকোটি পুষ্প এবং গর্ভশীর্ষ। এখন এগুলোর ইংলিশ হচ্ছে, গর্ভপাদপুষ্পের ইংলিশ হচ্ছে হাইপোগাইনাস, এটা হচ্ছে এপিগাইনাস, এটা হচ্ছে পেরিগাইনাস। তোমরা ইংলিশটা এবং বাংলাটা দুটা দিয়ে মনে রাখতে পারো। গর্ভপাদ বা হাইপোগাইনাস মানে কি? এটার মানে হচ্ছে যে ক্ষেত্রে গর্ভাশয়ের নিচ থেকে বাকি স্তবকগুলো উৎপন্ন হয় তখন আমরা বলবো যে গর্ভপাদ পুষ্প। গর্ভশীর্ষ পুষ্প হচ্ছে যে সকল ফুলের মধ্যে আমরা দেখি গর্ভাশয়ের উপর থেকে বাকি অংশগুলো উৎপন্ন হচ্ছে, আর গর্ভকোটি যে পুষ্পগুলো রয়েছে সেটা হচ্ছে গর্ভাশয়ের চারপাশ দিয়ে বাকি স্তবকগুলো রয়েছে। যেমন গোলাপ ফুলের ক্ষেত্রে আমরা দেখি গর্ভাশয় যেটা তার ঠিক চারপাশ দিয়ে দল মণ্ডলটা উৎপন্ন হচ্ছে, তার চারপাশ থেকে পুংদণ্ডগুলো উৎপন্ন হচ্ছে। আবার গর্ভশীর্ষ যেটা, যেমন কুমড়া ফুল, সে সকল ফুলের ক্ষেত্রে আমরা দেখব যে গর্ভাশয়টা নিচে, তার উপর দিয়ে এইখান দিয়ে হচ্ছে পাপড়িটা অবস্থান করছে। এটা হচ্ছে গর্ভশীর্ষের উদাহরণ। গর্ভাশয়ের ঠিক উপরে যখন অন্যান্য স্তবকগুলো রয়েছে। আর গর্ভপাদ হচ্ছে যখন এই গর্ভাশয়ের নিচে থেকে বাকি অংশগুলো উৎপন্ন হয়। আচ্ছা, এখন এটা গেল, এই তিনটা শব্দ আমরা জানলাম। এবং গর্ভপাদ পুষ্পের উদাহরণ হচ্ছে জবা ফুল। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে প্লাসেন্টা বা অমরা নিয়ে। প্লাসেন্টা জিনিসটা কি? প্লাসেন্টা বলতে বোঝায় যেই টিস্যুগুলো থেকে মূলত ওভিউল বা ডিম্বকগুলো তৈরি হয়। এখন প্লাসেন্টেশন কি? যে কোনো একটা গর্ভাশয়ের ভেতরের যে অংশ থেকে প্লাসেন্টাটা উৎপন্ন হচ্ছে, মনে করো এটা হচ্ছে গর্ভাশয়, হতে পারে এখানের টিস্যুগুলোর মধ্য থেকে ডিম্বক উৎপন্ন হচ্ছে, কিংবা হতে পারে নিচ থেকে, কিংবা হতে পারে উপর থেকে, বিভিন্ন জায়গা থেকে প্লাসেন্টা উৎপন্ন হতে পারে। প্লাসেন্টাটা কোথায় রয়েছে তার উপর ডিপেন্ড করে অমরা বিন্যাসটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাসেন্টেশন। এখন এই প্লাসেন্টেশনের মধ্যে আমরা কি কি পাই? একটা পাই হচ্ছে মার্জিনাল। মার্জিনাল বলতে বোঝায় হচ্ছে এক প্রান্তে যেটা থাকবে। যেমন মনে করি এটা যদি গর্ভাশয় হয় তাহলে এখান থেকে একটা ডিম্বক উৎপন্ন হবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনাল, একটা দিকে রয়েছে, একটা প্রান্তে রয়েছে। এরপর রয়েছে এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল বা অক্ষীয়তে আমরা দেখব মাঝখানে এটা যদি একটা অক্ষ থাকে, চারপাশ দিয়ে ডিম্বক তৈরি হচ্ছে, এটা হচ্ছে অক্ষীয় বা এক্সাইল। এরপর রয়েছে ফ্রি সেন্ট্রাল। অক্ষীয় এবং ফ্রি সেন্ট্রালের মধ্যে পার্থক্য একটাই, যে অক্ষীয়টার ক্ষেত্রে আমরা যদি এভাবে কাটি তাহলে দেখব যে প্রকোষ্ঠ রয়েছে, প্রকোষ্ঠর মধ্যে এই ডিম্বকগুলো দেখা যাচ্ছে, কিন্তু ফ্রি সেন্ট্রালে কোনো প্রকারের প্রকোষ্ঠ নেই, সেখানে ভেতরে গর্ভাশয়ের ভেতরে আমরা কোনো প্রকোষ্ঠ দেখতে পাবো না। এরপরে রয়েছে প্যারাইটাল। প্যারাইটালটা আমরা যদি এরকম ভাবে কাটলে দেখব যে তিন দিক থেকে এরকম করে ডিম্বক তৈরি হচ্ছে, এবং ডিম্বকটা হচ্ছে গা থেকে তৈরি হচ্ছে গর্ভাশয়, এবং একদিক থেকে না, দুই তিনটা দিক থেকে তৈরি হচ্ছে। এই জিনিসটা আমরা কোথায় দেখি বলতো? আমরা যদি একটু মনে করে দেখি, প্যারাইটালের এই রকম একটা জিনিস কিন্তু আমরা শশার ক্ষেত্রে দেখি। শশা যখন আমরা কাটি তখন এই গোল অংশটা যদি দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম, ওখানে প্যারাইটাল প্লাসেন্টেশনটা রয়েছে। এরপর রয়েছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অনেকগুলো
প্রকোষ্ঠ আমরা দেখতে পাই এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের ভেতরে ছোট 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 ডিম্বক থাকে। যেমন হচ্ছে পদ্ম ফুল বা শাপলা ফুল, এই ফুলগুলোর গর্ভাশয়টা যদি কাটি তাহলে ভেতর থেকে গুড়ির মতন অংশ বের হয় ছোট ছোট, সেই প্রত্যেকটা ছোট ছোট অংশই হচ্ছে প্রত্যেকটা ডিম্বক। সেখানে প্রচুর প্রকোষ্ঠ থাকে এবং প্রচুর ডিম্বক থাকে। এরপর রয়েছে বেজাল। বেজাল বলতে আমরা বুঝি, বেস থেকে বেজাল শব্দটা এসেছে, একদম গোড়া থেকে একটা ডিম্বক তৈরি হয়। আর আরেকটা হচ্ছে এপিকাল, যেটা হচ্ছে শীর্ষ থেকে তৈরি হয়, একদম উপর থেকে ডিম্বক তৈরি হয়। একটা হতে পারে, দুটো হতে পারে, উপর থেকে ঝুলে থাকে ডিম্বকটা গর্ভাশয়ের ভেতরে। তো এটা ছিল হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। এরপরে আমরা কয়েকটা ফলের চিত্র দেখব। এই চিত্রটা দেখি তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মটরশুঁটির মতো অংশ, বা এটা মটরশুঁটি আমরা বলতে পারি। এই জিনিসটার সাথে এই জিনিসটার কিন্তু একটা পার্থক্য রয়েছে। দেখো এখানে প্রকোষ্ঠ রয়েছে এবং প্রকোষ্ঠের গায়ের মধ্যে দুইটা অংশের মধ্যে ছোট ছোট করে আমরা বীজগুলো দেখতে পাচ্ছি, মানে এগুলো একটা ডিম্বক ছিল। আর এই ক্ষেত্রে দেখো দুটো অংশ আলাদা হয়ে গেছে, মাঝখানে একটা অংশ রয়েছে যেই অংশটা হচ্ছে ডিম্বকগুলোকে, যে অংশটা হচ্ছে বীজগুলোকে ধারণ করছে। এই দুটোই কিন্তু আসলে ফল, এবং দুটো ফল হচ্ছে দুই ধরনের। আমরা এটা যেটা দেখলাম এটা হচ্ছে লিগিউম ফল, আর এটা হচ্ছে সিলিকুয়া। লিগিউম আর সিলিকুয়ার মধ্যে পার্থক্য এটাই যে লিগিউমের মধ্যে যে প্রকোষ্ঠটা থাকে সেটার গায়ের মধ্যে আমরা দেখি যে বীজগুলো রয়েছে, আর সিলিকুয়ার মধ্যে আমরা দুটো প্রকোষ্ঠ আলাদা হয়ে গেলে মাঝখানে একটা অক্ষ থাকবে, এই অক্ষটার সাথে যে বীজগুলো, সেই বীজগুলো আটকে থাকে। এরপরে মনে করো এই চিত্রটায় দেখো, এই চিত্রটায় দেখো যে ফলটা দেখতে পাচ্ছি, এই ফলটা ফেটে গিয়ে ভেতর থেকে বীজ বের হয়ে যাচ্ছে। তার মানে কিছু ফলের বৈশিষ্ট্য রয়েছে যাদের ভেতর থেকে বীজটা বের হয়ে যাবে, ফলটা শুকিয়ে গিয়ে ফেটে যাবে। এটা হচ্ছে ক্যাপসিউল ধরনের ফল। এরপরে আমরা আরেকটা ফল দেখব। এই ছবিটা যদি দেখি, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম ছোট 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 অনেকগুলো অংশ। এই জিনিসটা হচ্ছে মূলত গুচ্ছ যে ফল রয়েছে, গুচ্ছ ফলের উদাহরণ। এখানে এই ছোট ছোট অংশগুলো মিলে একটা আস্ত ফল আকারে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফল নিয়ে যেহেতু আলোচনা করছি, ফলের ক্ষেত্রে আরো রয়েছে সরল ফল। সরল ফল বলতে আমরা আম, জামের কথা বলতে পারি, যেখানে আমরা একটাই ফল দেখতে পাই। এরপর রয়েছে যে গুচ্ছ ফল, যেটা হচ্ছে আতা, যেটা ছবি একটু আগে তোমাদেরকে দেখালাম, যেখানে গুচ্ছ ফলে মূলত যেটা হয় যে একটা পুষ্পমঞ্জরির মধ্য থেকে যে ফুলগুলো হয়, সেই ফুলগুলো প্রত্যেকটা ফলে পরিণত হয়ে পুরোটা একটা আস্ত ফল আকারে থাকে। আর যৌগিক ফল যেটা, সেটা হচ্ছে পুরো পুষ্পমঞ্জরি থেকে একটা ফল উৎপন্ন হবে। যেমন হচ্ছে কাঁঠালকে আমরা বলে থাকি হচ্ছে যৌগিক ফল। এরপর রয়েছে লিগিউম, যেটা তোমাদেরকে দেখালাম। লিগিউমের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুটো কপাটে ভাগ হবে, দুটো ভাগ হবে এবং দুটো ভাগের গায়ে বীজগুলো লেগে থাকবে। আর ক্যাপসিউল ফলটা হচ্ছে পুরোটা ফেটে যাবে, ফেটে গিয়ে ভেতর থেকে বীজ উন্মুক্ত হবে। এরপর রয়েছে ক্যারিওপসিস। ক্যারিওপসিস হচ্ছে যেটার বাইরের যে ফল ত্বকটা রয়েছে এবং যে বীজ ত্বক, এই দুটো শুষ্ক ধরনের হবে এবং দুটো একসাথে মিলে যাবে। আর ফলটা হবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা মাত্র বীজ থাকবে। তার মানে হচ্ছে ধানের কথা যদি আমরা চিন্তা করি, একটা ধানের যে বীজটা উপরে যখন ওই ব্রাউন কালারের অংশটা থাকে, সেই বাদামি অংশটা সহ যদি আমরা ধানের বীজটা নেই, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ক্যারিওপসিস ফল। উপরটা শুষ্ক, সেটা হচ্ছে ফলত্বক এবং বীজত্বক একসাথে মিলে গিয়েছে, এবং মাঝখানে হচ্ছে মূল ফলটা। এরপর রয়েছে সিলিকুয়া, যেটা তোমাদেরকে আমি ছবি দেখালাম। এরপর রয়েছে বেরির মধ্যে উদাহরণ হচ্ছে টমেটো, যেটার মধ্যত্বক এবং অন্তত্বক একসাথে মিলে রসালো অবস্থায় থাকে। আর রয়েছে হচ্ছে সাইজোকার্প হচ্ছে ধনিয়া জিনিসটা কিরকম, সেটা শুষ্ক কিন্তু সেটা ফাটে না। ধনিয়া জিনিসটা আমরা যদি ধরে দেখি তাহলে দেখবো সেটা গোল শুষ্ক ধরনের, দেখে মনে হবে সেটা ক্যাপসুল ধরনের হতে পারতো, কিন্তু জিনিসটা ফেটে যায় না।
তো এটা হচ্ছে সাইজোকার্প ধরনের। এখন আসো আমরা আলোচনা করি হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি নিয়ে। নগ্নবীজি আবৃতবীজির মধ্যে মূল পার্থক্য হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের যেই বীজটা তার চারপাশে ফলের মতো একটা অংশ আমরা দেখি না, আর আবৃত বীজিতে আমরা ফলের মতো অংশটা দেখতে পাই। এবং আবৃত বীজেরই ফলের টাইপগুলো হচ্ছে এতক্ষণ যে সরল ফল, যৌগিক ফলের কথা বললাম সেগুলো। এখন নগ্নবীজির ক্ষেত্রে আমাদের যেই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে নগ্নবীজির উদ্ভিদ অনেকগুলো আমাদের পুরো পৃথিবীতে পাওয়া যায়, এবং নগ্নবীজি যে সকল উদ্ভিদগুলো রয়েছে সেগুলো মূলত পৃথিবীতে অনেক আগে থেকেই রয়েছে, মেসোজোয়িক যুগ থেকেই রয়েছে। নগ্নবীজি উদ্ভিদের যেই উদ্ভিদগুলো ছিল সে কিছু কিছু উদ্ভিদ এখনো পৃথিবীতে বর্তমান, যেমন আমরা সাইকাস উদ্ভিদ দেখে থাকি, তারপর নিটাম উদ্ভিদ দেখে থাকি। এই সকল উদ্ভিদ মূলত সেই সময়কার, সেই মেসোজোয়িক যুগের বৈশিষ্ট্য সম্পন্ন। সেই সময় উদ্ভিদগুলোর যেই বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে এখনো রয়ে গেছে, মানে ওই একই উদ্ভিদগুলো এখনো পৃথিবীতে বর্তমান রয়ে গেছে। এই জন্য এদেরকে আমরা জীবাশ্ম বলি। এখন জীবাশ্ম আমরা তখনই বলি যখন সেটা আমরা দেখা যায় যে মারা গিয়েছে জিনিসটা, প্রাণীটা, এবং সেটা মাটি খুঁড়ে বের করছে, কিন্তু গাছটা তো জীবন্ত রয়েছে এবং নতুন নতুন বীজ তৈরি করছে, গাছ সবসময় রয়েছে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম নিয়ে প্রচুর প্রশ্ন এসে থাকে যে জীবন্ত জীবাশ্ম কোনটিকে বলা হয়। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, কয়েকটা নগ্নবীজি উদ্ভিদের নাম তোমরা মনে রাখবে, কমন নামগুলো সাধারণত দেওয়া হয়। তো সেক্ষেত্রে অ্যান্সারগুলো হবে সেই নগ্নবীজি উদ্ভিদগুলোর যেই নামটা দেওয়া থাকবে সেই নামটা। আচ্ছা, পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের মোট 83টা গণ রয়েছে এবং প্রজাতি রয়েছে 721টি। সেখানে অনেকগুলো গাছ আমরা পুরো পৃথিবী জুড়ে দেখতে পাই। যে কোনো অঞ্চলে আমরা নগ্নবীজি উদ্ভিদ দেখতে পাই, সেটা বরফ আচ্ছাদিত অঞ্চল হোক কিংবা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হোক, সকল ধরনের অঞ্চলেই কিন্তু আমরা নগ্নবীজি উদ্ভিদটাকে ছড়ানো অবস্থায় দেখতে পাই। এরপর আসি যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। নগ্নবীজি উদ্ভিদের মূল বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সেটা সবুজ ধরনের পাতার একটা উদ্ভিদ হবে এবং সেটা চিরসবুজ হবে। চিরসবুজ মানে হচ্ছে যে সবসময় এটার মধ্যে পাতা থাকবে, এমন না যে শীতকালে সবগুলো পাতা সে ঝরিয়ে ফেলবে, এরকম কিছু কিন্তু দেখা যায় না নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে। তোমরা যদি সাইকাস উদ্ভিদ দেখে থাকো, অনেক জায়গাতে সাইকাস উদ্ভিদ দেখা যায়। রাস্তার চারপাশে কিন্তু অনেকগুলো এরিয়াতে, অনেকগুলো রাস্তার পাশে সাইকাস উদ্ভিদ রয়েছে। আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেখানে যে রেণুটা তৈরি হয়, যে গ্যামেটটা তৈরি হয়, সেটা হচ্ছে অসম টাইপের, মানে তাদের আকার আকৃতি সেম না। সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে হেটারোস্পোরাস। যে স্পোরটা তৈরি হবে সেগুলো অসম আকৃতির, ভেতরে যে গ্যামেটটা তৈরি হবে সেই গ্যামেটগুলোর মধ্যে আকার আকৃতির পার্থক্য থাকে। এদের যে দেহটা সেটা হচ্ছে স্পোরোফাইট ধরনের, তার মানে নগ্নবীজি উদ্ভিদের যে কাণ্ডটা সেখানকার কোষগুলো আমি যদি নেই তাহলে সেটা দেখবো হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু তার যে গ্যামেটটা তৈরি হবে স্পোরের ভেতরে গিয়ে, হেটারোস্পোরাস যেহেতু তারা স্ত্রী স্তবকে, স্ত্রী উদ্ভিদে এবং পুং উদ্ভিদের মধ্যে দেখা যাবে যে দুই ধরনের স্পোর তৈরি হয়েছে, দুটোর আকার আকৃতি পুরো ডিফারেন্ট। তো সেক্ষেত্রে ওই স্পোরের ভেতরে তৈরি হবে হচ্ছে গ্যামেট। যে গ্যামেটটা তৈরি হবে সেই গ্যামেটটাও দেখা যাবে ডিফারেন্ট টাইপের হচ্ছে। এবং আচ্ছা, স্পোরোফাইট হচ্ছে 2n, আর যে গ্যামেট হবে সেটা হবে হচ্ছে n। মূল দেহের কোষগুলো হচ্ছে 2n, গ্যামেট হবে হচ্ছে n। তার মানে যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একসাথে মিলিত হয় তখন আমরা একটা ডিপ্লয়েড জাইগোট পাবো। এই জাইগোট থেকে আমরা পরবর্তীতে নতুন উদ্ভিদটা পাবো। এখন আমরা যদি একটু মনে করি প্রজননের ক্ষেত্রে, আমরা মোটামুটি সবাই আমাদের মনে আছে যে প্রজননের ক্ষেত্রে একটা ট্রিপ্লয়েড জিনিস তৈরি হয়, 3n একটা জিনিস তৈরি হয় যেটা পরবর্তীতে এন্ডোস্পার্ম তৈরি করে। এখন এই এন্ডোস্পার্মটাকে আমরা এই নগ্নবীজি উদ্ভিদে দেখবো কিনা। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে যে গর্ভাশয়টা সাধারণত আমরা স্ত্রী স্তবকের মধ্যে অংশটা দেখি হচ্ছে এরকম, কিন্তু নগ্নবীজি উদ্ভিদে এরকম কোনো স্ত্রী স্তবক থাকবে না, তার মানে তাদের এই গর্ভাশয়টা থাকবে না। গর্ভাশয়টা না থাকার মানে হচ্ছে এটার ভেতরে ট্রিপ্লয়েড জিনিসটা তৈরি হতো, নগ্নবীজিতে এই ট্রিপ্লয়েড জিনিসটা তৈরি হবে না। তাহলে কি তাদের এন্ডোস্পার্ম নেই? অবশ্যই আছে। তাদের এন্ডোস্পার্মটা হয় হচ্ছে এই যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটটা তৈরি হওয়ার আগেই দেখা যায় যে
কিছু কোষ এই স্ত্রী রেণু যেটা মেগাস্পোরোফিল যেটা, সেই স্পোরোফিলের ভেতরে কিছু কোষ এন্ডোস্পার্ম তৈরি করে ফেলছে জাইগোটটা তৈরি হওয়ার আগে। এখন চিন্তা করো, মেগাস্পোরোফিল জিনিসটা আসলে হচ্ছে তাদের স্ত্রীস্তবকের মতন একটা অংশ, যে অংশটার ভেতরে তাদের ডিম্বকটা থাকবে। এই যে মেগাস্পোরোফিল, সেখানের ভেতরের কোষগুলো আসলে কি রকম? সেখানের কোষগুলো অবশ্যই হ্যাপ্লয়েড ধরনের হবে, কারণ সেটার ভেতরে ডিম্বক তৈরি হচ্ছে। এই যে ডিম্বকটা তৈরি হলো, হ্যাপ্লয়েড কোষগুলো তৈরি হয়ে থাকলো, এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে এন্ডোস্পার্ম আসছে, তারা রূপান্তরিত হয়ে এন্ডোস্পার্ম হয়ে যাচ্ছে, খাদ্য সঞ্চয় করছে। তার মানে নগ্নবীজিতে এন্ডোস্পার্ম আমরা দেখব হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, জাইগোট দেখব ডিপ্লয়েড ধরনের, আবৃত বীজিতে এন্ডোস্পার্ম দেখব হচ্ছে ট্রিপ্লয়েড ধরনের, জাইগোটও দেখব হচ্ছে ডিপ্লয়েড ধরনের। তো এটা আবৃত বীজ আর নগ্ন বীজের মধ্যে একটা পার্থক্য। তো মেগাস্পোরোফিলের নামটা যেহেতু বলেছি, মেগাস্পোরোফিল নিয়ে আরেকটু বলি। মেগাস্পোরোফিল জিনিসটা কিভাবে থাকে? একটা সাইকাস উদ্ভিদটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে উদ্ভিদটা লম্বাটে হয়। সাইকাস উদ্ভিদ দিয়ে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা মনে রাখতে পারো। সাইকাস উদ্ভিদ বা যে কোনো প্রকারের নগ্নবীজি উদ্ভিদে দেখা যায় কাণ্ডটা লম্বা ধরনের হয়, সিলিন্ডার আকৃতির হয়, চারপাশ দিয়ে শল্ক টাইপের কিছু অংশ থাকে যেটা পুরো কাণ্ডটাকে ঘিরে রাখে, কাণ্ডটা অমসৃণ হয়ে থাকে, এবং একদম মাথায় মুকুটের মতন করে অনেকগুলো পাতা আমরা দেখতে পাই, এবং সেই মাথার অংশটার মধ্যে আমরা অনেকগুলো মেগাস্পোরোফিল দেখতে পাই। মেগাস্পোরোফিল জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, গোল গোল অংশ থাকে এবং মাথাটা হয় হচ্ছে এরকম, সাইড দিয়ে এরকম গোল অংশ থাকে। এই যে গোল অংশটা, এই অংশটার ভেতরে কি? এই অংশটার ভেতরেই হচ্ছে ডিম্বকটা তৈরি হয়। এই জিনিসটাই হচ্ছে মূলত ডিম্বক। তো এই পুরো অংশটা হচ্ছে মেগাস্পোরোফিল, আর এই যে অংশটা, এই অংশটা আরেকটু চোখা হয়, এটাকে বলে হচ্ছে পিনিউল। এই ধরনের মেগাস্পোরোফিল মোটামুটি সবগুলো নগ্নবীজি উদ্ভিদেই আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে সাইকাসের ক্ষেত্রে, তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম। তো নগ্নবীজি উদ্ভিদের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? নগ্নবীজি উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বায়ু পরাগী। বায়ু পরাগীর ক্ষেত্রে তারা তাহলে সহজে কিভাবে নিষেক প্রক্রিয়াটা হবে? এদের তো গর্ভমুণ্ডনী, সাধারণ রকমের স্ত্রীস্তবক তো এদের নেই, এদের স্ত্রীস্তবকের জায়গায় রয়েছে এই মেগাস্পোরোফিল। এখানে যেটা হয়, এই ডিম্বকের অংশটা হচ্ছে মুক্ত ধরনের। মুক্ত মানে কি? এইখানে একটা পোর বা ছিদ্রের মতো অংশ থাকে। যখনই দেখা যায় যে পুংরেণু বা স্পার্মটা এখানে এসে অবস্থান করে, এখান দিয়ে প্রবেশ করে, তখন এটার ভেতরে সেটা প্রবেশ করে, সরাসরি প্রবেশ করে যেতে পারে। এটা বায়ু পরাগী এবং এখান দিয়ে সরাসরি শুক্রাণু প্রবেশ করে ফেলতে পারে। তো এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ার একটা অংশ। আরেকটা জিনিস রয়েছে যে এটার ভেতরে যেহেতু গর্ভাশয় নেই, তাহলে ডিম্বকটা কিভাবে থাকে? থাকে হচ্ছে আর্কিগোনিয়া তৈরি করে। আমরা ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়া নামটা শুনেছিলাম। আর্কিগোনিয়া হচ্ছে এরকম একটা ফ্লাস্ক আকৃতির অংশ, এটার ভেতরে ডিম্বকটা থাকে। এখানে যেটা হয়, এই ছিদ্রটার ভেতর একদম কাছাকাছি অংশতে এরকম একটা আর্কিগোনিয়া থাকবে। আর্কিগোনিয়ার ভেতরে এই দিক দিয়ে শুক্রাণুটা যাত্রা করে এখানে এসে জাইগোট তৈরি করে ফেলবে। এখন কথা হচ্ছে, আর্কিগোনিয়া তো সব জায়গায় দেখি না আমরা, আবৃত বীজিতে আর্কিগোনিয়া দেখি না কেন? কারণ আর্কিগোনিয়া জিনিসটাই হচ্ছে একটা অনুন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। উন্নত উদ্ভিদের মধ্যে কখনোই আমরা আর্কিগোনিয়া দেখব না। আবৃত বীজিরা হচ্ছে উন্নত ধরনের উদ্ভিদ। অনুন্নত ধরনের উদ্ভিদের মধ্যে রয়েছে ফার্ন, মস, এই সকল কিছুই হচ্ছে অনুন্নত, এবং এদের মোটামুটি প্রত্যেকের ক্ষেত্রে আমরা আর্কিগোনিয়াটা দেখতে পাই। তার মানে আর্কিগোনিয়া কাদের বৈশিষ্ট্য? অনুন্নত প্রজাতির উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে এদের দেহের মধ্যে কি কোনো প্রকারের ভাস্কুলার টিস্যু থাকে কিনা? না, এদের মধ্যে যেই ভাস্কুলার টিস্যুগুলো রয়েছে সেটা পুরোপুরি থাকে না, থাকে কিন্তু পুরোপুরি না। যেমন এখানে যেই ভেসেল কোষ থাকার কথা ছিল জাইলেমে, সেই ভেসেল কোষটা আমরা দেখব না, আর ফ্লোয়েমের মধ্যে কোনো সঙ্গী কোষ আমরা দেখব না। প্রকৃত ভেসেল কোষের অভাব থাকে জাইলেমের মধ্যে, আর সঙ্গী কোষের অভাব থাকে হচ্ছে ফ্লোয়েমের মধ্যে। বাকি অংশগুলো আমরা দেখতে পাবো, জাইলেম এবং ফ্লোয়েমের যে অংশগুলো থাকা প্রয়োজন সেই অংশগুলো আমরা ঠিকই দেখতে পাই। তার মানে হচ্ছে যে ভাস্কুলার টিস্যুতন্ত্র নগ্নবীজি উদ্ভিদে কি রয়েছে কি নেই, এটা যদি হয় তাহলে আমরা প্রশ্নের উত্তর দিব হচ্ছে হ্যাঁ আছে।
কিন্তু সম্পূর্ণ অবস্থায় নেই, সবগুলো অংশ নেই, সব ধরনের টিস্যুর যে কোষগুলো থাকার কথা সব ধরনের কোষ আমরা দেখতে পাই না। এবং ডিম্বকটা মেগাস্পোরোফিলের সাইডে থাকে। এখন আসি মেগাস্পোরোফিল তো দেখলাম, এখন মাইক্রোস্পোরোফিলটা দেখতে কিরকম। এখানে যদি ডিম্বক তৈরি হয় কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই শুক্রাণু তৈরি হওয়া প্রয়োজন। এখন আমরা যদি মাইক্রোস্পোরোফিলটা দেখি, এরকম কিছু অংশ, এরকম একটা ছোট অংশ অনেকগুলো পাশাপাশি মিলে একটা কোণের মতো অংশ তৈরি করে। জিনিসটা দেখতে হয় হচ্ছে এরকম। এটাকে আমরা বলি হচ্ছে পুং স্ট্রোবিলাস। পুং স্ট্রোবিলাসের গায়ে এখানে চারপাশ ঘিরে, এটা একটা গোলাকার ধরনের জিনিস, চারপাশ ঘিরে এরকম ছোট ছোট জিনিস বসানো থাকে। এই ছোট একটা জিনিস হচ্ছে এটা এখানে, এই জিনিসটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এটার ভেতর থেকে মূলত শুক্রাণুটা তৈরি হবে। এখন কিভাবে তৈরি হবে, এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটার মধ্যে কি কি রয়েছে আসো দেখি। একদম উপরে যে চোখা অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোফাইসিস, এবং এই অংশটা হচ্ছে সোরাস। এই সোরাস অংশটা আসলে কি, সোরাসটার মধ্যে দেখো একটা ফুলের মতো অংশ দেখা যাচ্ছে। ফুল না, আসলে এখানে ছোট ছোট কয়েকটা অংশ, আলাদা আলাদা অংশ মিলে একসাথে থাকে। এই টোটাল জিনিসটা সোরাস। এবং এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম তখনই আমরা বলি যেটার ভেতরে স্পোর তৈরি হয়। তার মানে হচ্ছে এটার ভেতর থেকে স্পোর তৈরি হবে, তার মানে এটার ভেতর থেকে শুক্রাণুটা তৈরি হবে। এখন সাইকাসের কথা যদি আমরা বলি, সাইকাসের ক্ষেত্রে যে শুক্রাণুটা হয় সেটা হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট ইনফ্যাক্ট। এবং সাইকাস উদ্ভিদের শুক্রাণু হচ্ছে উদ্ভিদদের মধ্যে সবচাইতে বৃহৎ। তাহলে মনে রাখবে যে উদ্ভিদদের মধ্যে সবচাইতে বৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদের, সাইকাস উদ্ভিদের। এবং এখানে বহু ফ্লাজেলা বিশিষ্ট থাকে এবং এটা সচল ধরনের হয়। এখন সব ধরনের নগ্নবীজী উদ্ভিদে কি সচল ফ্লাজেলা আমরা দেখব না? আমরা একটা উদ্ভিদ বলতে পারি যে উদ্ভিদের মধ্যে আমরা ফ্লাজেলা দেখতে পাই না, সেই নগ্নবীজী উদ্ভিদের নাম হচ্ছে নিটাম। এই নামটা মনে রাখতে হবে, কারণ এইটা একটা ব্যতিক্রম ধর্মী নগ্নবীজী উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে যেই ভাস্কুলার টিস্যু, সেখানে ভেসেল দেখা যায়, এখানে শুক্রাণুটা ফ্লাজেলা বিহীন। এবং এই দুইটা বৈশিষ্ট্যই কিন্তু আবৃত বীজের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। তার মানে নিটাম একটা নগ্নবীজী উদ্ভিদ হলেও তার বৈশিষ্ট্যগুলো আবৃত বীজী উদ্ভিদের সাথে অনেকটাই মিলে যায়। এই কারণে নিটামটাকে আমরা একটু আলাদাভাবে, বিশেষভাবে ব্যতিক্রম হিসেবে মনে রাখবো। আরেকটা রয়েছে এফিড্রা। এফিড্রা যে নগ্নবীজী উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে আমরা দ্বিনিষেক দেখি। প্রজননের ক্ষেত্রে আমরা দ্বিনিষেকের নামটা শুনেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে ট্রিপ্লয়েড শস্য তৈরি হয় এবং জাইগোট তৈরি হয়। কিন্তু আমি একটু আগেই বলেছি যে এখানে ট্রিপ্লয়েড শস্যটা আমরা দেখব না। ট্রিপ্লয়েড শস্য না দেখার কারণে আমরা হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম দেখব। এখন এফিড্রার মধ্যে যেহেতু দ্বিনিষেক হয়, এখানে যেই শস্যটা আমরা পাবো, এন্ডোস্পার্মটা পাবো, সেটা পাবো হচ্ছে ট্রিপ্লয়েড ধরনের। তার মানে আমরা দুটো ব্যতিক্রম ধর্মী নগ্নবীজী উদ্ভিদের নাম জানলাম। একটা হচ্ছে নিটাম, যেটা আবৃত বীজের সাথে প্রায় একই রকম, এবং এফিড্রা যেটাতে দ্বিনিষেক সম্পন্ন হচ্ছে। তো এগুলো ছিল হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মূল বৈশিষ্ট্যগুলো। এরপরে আসি নগ্নবীজী উদ্ভিদের একদম দেহের মধ্যে কি কি রয়েছে। মাটির ভেতরে কি কি রয়েছে হচ্ছে মূল। এখন মূলটা দেখতে কিরকম, নগ্নবীজী উদ্ভিদের যে মূলটা সেটা প্রধানত প্রধান মূলই থাকে, কিন্তু পরবর্তীতে প্রধান মূলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে যেটা হয় একটা গুচ্ছ মূলে পরিণত হয়। এখন শুধু সেটা গুচ্ছ মূলেও থাকে না, সেই মূলটাকে আমরা বলি হচ্ছে কোরালয়েড মূল। কোরালয়েড মূল কেন বলি, বা রুট টিউবারকলও বলে থাকি। এখন কোরালয়েড মূল মানে কি? কোরাল আমরা বলতে কি বুঝি, সমুদ্রের যে প্রবাল রয়েছে কোরাল, সেই জিনিসটা দেখতে অনেকটা এরকম অনেক সময় হয়। এটা যদি একটা কোরাল হয়, সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম একটা মূল দেখতে পাবো। এই মূলটা কেন? এইটার ভিতরে নস্টক, অ্যানাবেনা এরকম নামক হচ্ছে কিছু শৈবাল এখানে আক্রমণ করে
গুচ্ছমূলের মধ্যে। গুচ্ছমূলটার মূলত প্রস্থচ্ছেদটা আমরা যদি দেখি তাহলে ছিল হচ্ছে এরকম, যখন নষ্টক এটাকে আক্রমণ করবে তখন যেটা হয়, এই জায়গায় সে যদি আক্রমণ করে তখন তার আক্রমণের ফলে এই জায়গাটা এভাবে ফুলে যায়। তখন হয়তো মূলটা ছিল দেখতে এরকম, মূলটা দেখতে হয়ে যাবে হচ্ছে এরকম। এই অংশটার কারণে পুরোটা একসাথে মিলে একটা গোলাকার অংশ তৈরি করে ফেলে, একটু উঁচু নিচু এলোমেলো অংশ তৈরি করে ফেলে, যেটা দেখতে প্রবালের মতন দেখায়। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কোরালয়েড। এবং যেই অংশে বাইরে থেকে আক্রমণকারী জীবগুলো অবস্থান করে সেটাকে আমরা বলি হচ্ছে শৈবাল স্তর। এবং এটা থাকে হচ্ছে মূলত মধ্য কর্টেক্সে। মধ্য কর্টেক্স বলতে আমরা বুঝতে পারি হচ্ছে যে প্রস্থচ্ছেদ যদি করি কর্টেক্সটা ঠিক মাঝামাঝি জায়গাটাতে সে অবস্থান করে। আচ্ছা, এরপরে আমরা জীবন্ত জীবাশ্ম কেন বলে সেটা বলেছি। এরপরে সাইকাসের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলে থাকি যে ফার্নের সাথে মিলে, এটাকে পাম ফার্নও বলে। পাম ফার্ন কেন বলে? সাইকাস উদ্ভিদটার দেখতে হচ্ছে এরকম, মাথাটা দেখে পাম গাছের মতো মনে হয়, এবং এটা যে কচি পাতা থাকে সেই কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় দেখা যায়। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় কার দেখি? ফার্নের দেখি। তার মানে হচ্ছে ফার্নের সাথে একটা বৈশিষ্ট্য মিল, আবার এটা মাথায় মুকুটের মতো পাতাগুলো রয়েছে, এটা হচ্ছে পাম গাছের সাথে বৈশিষ্ট্যের মিল। এই কারণে আমরা এটাকে পাম ফার্ন বলে থাকি। এছাড়া যে কোনো নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ফার্নের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাইকাসের মধ্যে ফার্নের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন পাতা। সাইকাস উদ্ভিদের পাতাটা হচ্ছে যৌগিক পত্র এবং পক্ষল যৌগিক, দুই পাশ থেকে দুটো করে পত্রক উৎপন্ন হয়। তো এই পুরোটা হচ্ছে একটা যৌগিক পাতা। তো এটা ফার্ন উদ্ভিদের সাথে মিলে যাচ্ছে। এছাড়া কুণ্ডলিত অবস্থায় কচি পাতা দেখি, এটা মিলে যাচ্ছে। তাদের যে শুক্রাণুটা সেটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত, বহু ফ্লাজেলাযুক্ত, এই বৈশিষ্ট্যটাও মিলে যাচ্ছে। এবং তাদের যে জীবন চক্র সেটা হচ্ছে হেটেরোমরফিক, অসম আকৃতির জীবন চক্র বা যৌনক্রমটা, এই বৈশিষ্ট্যটাও মিলে যাচ্ছে। এই কারণে আমরা বলে থাকি সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের অনেক মিল আমরা পাই। এবং সাইকাস উদ্ভিদের পাতা মূলত দুই ধরনের। সাইকাস উদ্ভিদের যে পাতাটা, সেই পাতাটার গোড়াটা মোটা ধরনের হয় এবং তার চারপাশে বাদামি রঙের একটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে বাদামি শল্কপত্র। এই যে বাদামি শল্কপত্রটা, এটা হচ্ছে শুষ্ক ধরনের, আর উপর দিয়ে হচ্ছে যৌগিক পত্র। এই কারণে একটা পাতার মধ্যেই আমরা দুই ধরনের অংশ দেখতে পাই। আচ্ছা, তো এখানে আমরা মূলত কি কি জানলাম তাহলে? সাইকাস উদ্ভিদের মূলটা কিরকম, কাণ্ড কিরকম, পাতাটা কিরকম, সেটার মেগাস্পোরোফিল মাইক্রোস্পোরোফিলটা কিরকম। একটা জিনিস বলা হয়নি যে মেগাস্পোরোফিলকে সর্পমণি হিসেবে বাজারে বিক্রি করা হয়। এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে, সর্পমণি কোনটা? সেক্ষেত্রে আমরা বলবো সাইকাসের যে মেগাস্পোরোফিল সেটা হচ্ছে সর্পমণি। এটাকে অনেক সময় বিক্রি করা থাকে হচ্ছে সাপের ওষুধ হিসেবে, বা সাপ কামড়ালে সেটা ব্যবহার করলে কোনো রোগ থেকে বাঁচা যাবে এরকম কিছু, বা যে কোনো রোগ থেকে বাঁচা যাবে এরকম কিছু বলে সর্পমণি নামে এই জিনিসটাকে বিক্রি করা হয়, যেহেতু এটা দেখতে অনেকটা সাপের ফোনার মতো সেজন্য। তো আমরা মনে রাখবো সর্পমণি বলতে বলা হয় হচ্ছে সাইকাসের মেগাস্পোরোফিলটাকে। এখন আসি আবৃত বীজের মধ্যে কি কি বৈশিষ্ট্য। আবৃত বীজের মধ্যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি তোমরা সবই জানো এবং খুব সহজে বৈশিষ্ট্যগুলো বলা যায়। যেমন আমরা মূলের কথা যদি চিন্তা করি, আমরা সেখানে দেখব হচ্ছে প্রধান মূল রয়েছে, কাণ্ডটা লম্বাটে ধরনের হয়, সিলিন্ডার ধরনের হয়ে থাকে সাধারণত আবৃত বীজের ক্ষেত্রে। তাছাড়া যে শাখা প্রশাখাগুলো রয়েছে, আবৃত বীজের মধ্যে দুই ধরনের আমরা বীজপত্র দেখি, একবীজপত্রী দেখি, দ্বিবীজপত্রী দেখি। একবীজপত্রী যদি হয় মূলটা আমরা গুচ্ছমূল দেখবো, আর দ্বিবীজপত্রী হলে আমরা প্রধান মূল দেখব। এরপরে যে পাতা রয়েছে, পাতার মধ্যে যে জালিকা শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস, দুই ধরনের শিরাবিন্যাস দেখবো। এগুলো একটু আগে বলে ফেলেছি। মূল যে পার্থক্য সেটা হচ্ছে আর্কিগোনিয়া
থাকবে না আবৃতবীজী উদ্ভিদে, এবং এখানে ফল হবে, কারণ এটার মধ্যে একটা গর্ভাশয় আমরা পাবো, এই জন্য ফল হবে। গর্ভাশয় পুরোটা একটা ফলে পরিণত হয়ে যায়, নগ্নবীজিতে কোনো গর্ভাশয় থাকে না। এটা একটা পার্থক্য। পরাগরেণুটা গর্ভমুণ্ডতে আসবে, নগ্নবীজিতে ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে, এই কারণে সেখানে আলাদা কোনো গর্ভমুণ্ড বলতে কিছু নেই, সেখানে আলাদা করে স্ত্রীস্তবক বলতে কিছু নেই। আবৃতবীজিতে অবশ্যই দ্বিনিষেক হবে। তার মানে এখানে যে শস্যটা তৈরি হচ্ছে সেই এন্ডোস্পার্মটা সবসময় ট্রিপ্লয়েড ধরনের আমরা পাবো। তো এখানে মূলত ভাস্কুলার টিস্যুটা সুগঠিত অবস্থায় আমরা পাবো, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু সবগুলো অংশই আমরা দেখতে পেয়ে থাকি। এখন আসি পোয়েসি গোত্র এবং মালভেসি গোত্রে। পোয়েসি গোত্র বলতে আমরা মনে রাখবো হচ্ছে মূলত ধান গম উদাহরণ হিসেবে। ধানটা কিরকম সেটা আমরা এখন দেখব। পোয়েসি গোত্রের নাম আগে ছিল হচ্ছে গ্রামিনী। এটা হচ্ছে ঘাস গোত্র বা গ্রাস ফ্যামিলি। ঘাস জাতীয় যত উদ্ভিদ রয়েছে সবগুলো উদ্ভিদই মোটামুটি আমরা পোয়েসি গোত্রের মধ্যে দেখে থাকি, তারা পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য বহন করে। এখন আসি পোয়েসি গোত্রের কি বৈশিষ্ট্য। পোয়েসি গোত্রের মধ্যে যদি একটা ধানের কথা চিন্তা করি, ধান গাছটা কিরকম, মূলটা গুচ্ছ ধরনের, গাছের কাণ্ডটা লম্বা এবং চিকন, এবং তাদের যে পর্বমধ্য সেই পর্বমধ্যটা হবে হচ্ছে ফাঁপা। পর্বমধ্যটা মাঝখানের অংশটা খালি থাকবে, সেখানে কোষগুলো নষ্ট হয়ে যাবে, মাঝখানে কোনো কোষ থাকবে না। পর্ব থেকে হচ্ছে পাতা তৈরি হবে। পাতাটা কিরকম, পাতাটা এরকম লম্বাটে হয়, এবং এটা যদি কাণ্ড হয়, কাণ্ডের চারপাশে পাতাটা পেঁচানো অবস্থায় থাকে। এই যে পাতাটা কাণ্ডের চারপাশে পেঁচানো অবস্থায়, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে লিফ শীথ। কাণ্ডের চারপাশ দিয়ে পাতা পেঁচানো থাকলে এটাকে বলবো লিফ শীথ। এখন এই লিফ শীথের ভেতরে আরেকটা জিনিস আমরা দেখি, এই পাতাটা যদি খুলি তাহলে পাতাটা আমরা দেখবো হচ্ছে এরকম, এই অংশটা হচ্ছে শীথের অংশ, এবং এইখানে আমরা পাতলা পর্দার মতো একটা অংশ দেখব। এই অংশটার নাম হচ্ছে লিগিউল। লিগিউল অংশটা মূলত এইখানে অবস্থান করে। তো এটা হচ্ছে পাতা, এবং পাতার মধ্যে আমরা সমান্তরাল শিরাবিন্যাসটা দেখতে পাবো। তাহলে আমরা মূল সম্পর্কে জানলাম, কাণ্ডটা জানলাম, পর্ব থেকে পাতা তৈরি হয় এবং পাতার বৈশিষ্ট্যটা সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে পুরো একটা পত্রখণ্ড। এখন এর যে ফুল হয় সেই ফুলটা দেখতে কিরকম, এর ফুলটা সাধারণ ফুলের মতন হয় না। তার মানে হচ্ছে এখানে ফুলের একটা বৈশিষ্ট্য থাকে, এবং এই ফুলটাকে আমরা বলি হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেট জিনিসটা কি, স্পাইকলেটের ছবি যদি আমরা একটু দেখি, এই ছবিটা যদি আমরা দেখি, এখানে দেখো ছোট ছোট ফুলের মতন অংশ আমরা দেখতে পাচ্ছি। এইটা যদি কাণ্ডটা হয়, এখান থেকে ফুলের অংশটা তৈরি হচ্ছে। এই ফুলের অংশটা আমরা যদি আরেকটু ভালো করে দেখি, এই টোটালটা হচ্ছে একটা ফ্লোরেট। ফ্লোরেট অংশটা যদি এখানে দেখি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে পেডিসেল, এইটার মাথায় গিয়ে ফ্লোরেট অংশটা থাকবে। এইটার চারপাশে জুড়ে একটা অংশ আছে সবুজ অংশ, পরবর্তী যেটা হচ্ছে ব্রাউন কালার হয়ে যায়, এবং ভেতরে দেখো এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূলত তাদের স্ত্রীস্তবক, এবং এই মোটা অংশটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের এই দুই পাশে যে অংশটা দেখা যাচ্ছে পালকের মতন, এটা হচ্ছে গর্ভমুণ্ড। পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে গর্ভমুণ্ডটা রয়েছে সেটা হবে হচ্ছে পালকের মতন, এবং তাদের যে গর্ভদণ্ডটা সেটা কিন্তু খুব ছোট, খুবই অল্প জায়গা জুড়ে থাকে, খুব একটা লম্বা হয় না। এরপরে দেখো তাদের যে পুংস্তবকটা, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীটা একটু লম্বাটে, এবং পরাগধানীর বৈশিষ্ট্য হচ্ছে এটাকে সর্বমুখ বলে থাকি। সর্বমুখ কেন বলি একটু পরেই বলছি। এই ছবিটা আরেকটু দেখি, এইখানে আরেকটা অংশ দেখা যাচ্ছে মোটা ধরনের, এটাকে বলি হচ্ছে লডিকিউল। এই জিনিসটা আমরা যদি চিত্র আঁকি তখন আমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। এখন যেটা যেটা বললাম, আমরা একটা জিনিস বললাম হচ্ছে পরাগধানীটা
সর্বমুখ। সর্বমুখ বলতে বোঝায় যখন পুংদণ্ডের মাথায় পরাগধানীটা রয়েছে এবং পরাগধানীটার ঠিক মাঝখানে পুংদণ্ডটা গিয়ে যুক্ত হচ্ছে এবং এই পরাগধানীটা চারপাশে বাতাসে দুলতে পারে, তখন এটাকে আমরা বলি হচ্ছে সর্বমুখ। তো চারপাশে মুভ করতে পারবে, একবারে লেগে থাকবে না, আটকে থাকবে না, এটা হচ্ছে সর্বমুখ ধরনের। এরপরে রয়েছে লডিকিউল। লডিকিউল জিনিসটা হচ্ছে মূলত ছোট একটা গোল অংশ, যেটাকে আমরা বলি হচ্ছে পুষ্পপুট, একদম ছোট্ট দুটো অংশ। আমরা যদি ডায়াগ্রাম হিসেবে আঁকি একটা স্পাইকলেটের অংশ যদি এঁকে থাকি, তাহলে আমরা দেখব প্রথমে একটা ব্লুম, আরেকটা ব্লুম, এরপরে দেখব হচ্ছে লেমা, তারপরে দেখব হচ্ছে প্যালিয়া। লেমা জিনিসটা বড়, প্যালিয়া জিনিসটা ছোট হয় এবং লেমাটা প্যালিয়াটাকে একটু ঢেকে রাখে। যদি এটা হয় প্যালিয়া, এটা হয় লেমা, তাহলে জিনিসটা হবে হচ্ছে অনেকটা এরকম ভাবে থাকবে। লেমা জিনিসটা প্যালিয়াটাকে অনেকটা ঢেকে রাখবে এবং তার ভেতরে ফুলের বাকি স্তবকগুলো অবস্থান করে। এখানে থাকে হচ্ছে দুইটা লডিকিউল বা পুষ্পপুট। এরপরে থাকে হচ্ছে এখানে গর্ভাশয়টা, এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড খুবই পাতলা ধরনের হয়, গর্ভদণ্ডটা অনেক ছোট হয় এবং এটার মধ্যে আমরা পরাগধানী দেখতে পাই 6টা, তিনটা করে দুই পাশ দিয়ে পরাগধানী দেখতে পাই। এখন আমরা দেখি এখানে যে প্রথমে যে দুইটা গ্লুম বললাম, এই দুইটা গ্লুমের আর কি কোনো নাম আছে কিনা। এই দুইটা গ্লুমকে বলা হয় হচ্ছে গ্লুম 1, এটা হচ্ছে গ্লুম 2 এবং দুটো হচ্ছে শুষ্ক গ্লুম বা শূন্য গ্লুম। এইটা হচ্ছে লেমা, এইটা হচ্ছে প্যালিয়া এবং লেমাটাই হচ্ছে গ্লুম 3, যেটার ভেতরে, যেটাকে আমরা বলি হচ্ছে পুষ্প গ্লুম বা যেটার ভেতরে আমরা ফুলটা আসলে পাবো। এই কারণে এটাকে আমরা পুষ্প গ্লুমও বলে থাকি অনেক সময়। এটার নাম হচ্ছে লেমা। এখন এখান থেকে যেই প্রশ্নটা মূলত আসে, একটা হচ্ছে এই পরাগধানীটা কি ধরনের, এটার গর্ভমুণ্ডটা কি ধরনের, কয়টা লডিকিউল বা পুষ্পপুট থাকে, আরেকটা হচ্ছে প্যালিয়া আগে নাকি লেমা আগে, বা লেমা বড় না প্যালিয়া বড়, এই প্রশ্নটা মূলত আমরা দেখতে পাই। এখন ধানের ক্ষেত্রে আমরা যদি পুষ্প প্রতীক আঁকি, পুষ্প প্রতীক জিনিসটা কি, একটা ছবি দেখে আমরা বুঝবো এই ফুলটার মধ্যে কি কি অংশ আছে, কয়টা করে আছে, কি অবস্থানে আছে। পুষ্প প্রতীক যদি দেখি তাহলে সেটা দেখতে হবে হচ্ছে অনেকটা এইরকম। এটা হচ্ছে লেমা, এটা হচ্ছে প্যালিয়া। দেখো লেমাটা বড় এবং প্যালিয়াটাকে ঢেকে রাখছে। ঠিক মাঝখানে হচ্ছে গর্ভাশয়ের অংশটা এবং এখানে যে গর্ভাশয়ের অংশটা, সেটার একদম মাঝখানে আমরা ডিম্বকটা পাবো। গর্ভাশয়ের চারপাশে কি থাকবে, অবশ্যই পুংকেশর গুলো থাকবে। পুংকেশর গুলো যেভাবে থাকে, এইদিকে একটা, দুটা, তিনটা, এইদিকে একটা, দুটা, তিনটা, এভাবে 6টা পুংকেশর আমরা দেখতে পাই। এইখানে আমরা দুটা লডিকিউল আঁকবো বা পুষ্পপুট আঁকবো। তো আর মাতৃ অক্ষ হবে হচ্ছে এইটা। তার মানে এইটা যদি ধান গাছটা হয়, তাহলে ধান গাছের সবসময় এই অংশ থেকে যখনই মঞ্জুরি দণ্ডটা বের হবে এবং এখান থেকে যখন একটা স্পাইকলেট হবে, এই স্পাইকলেটের এই পাশের অংশটা সবসময় হবে প্যালিয়া আর এই পাশের অংশটা সবসময় হবে হচ্ছে লেমা। লেমাটা প্যালিয়াকে ঢেকে রাখবে। প্যালিয়া দেখো মাতৃ অক্ষের দিকে। মাতৃ অক্ষ বলতে বোঝায় হচ্ছে যেই দিকটা থেকে হচ্ছে এই যে কোনো স্পাইকলেট, যে কোনো পুষ্পক বা যে কোনো ফুল যখন তৈরি হচ্ছে বা বের হচ্ছে, তো এটা হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ হচ্ছে এই দণ্ডটা এবং তার দিকে থাকবে হচ্ছে প্যালিয়া, তার মানে এই অংশটা হবে হচ্ছে প্যালিয়া। আর কি কি তথ্য আমরা জানতে পারি, এই যে স্পাইকলেট জিনিসটা, এই জিনিসটাকে আমরা ফ্লোরেট বা পুষ্পিকা বলে থাকি। অনেক সময় একই উদ্ভিদ ছাড়াও ভিন্ন ভিন্ন উদ্ভিদেও আমরা ভিন্ন ধরনের পুষ্পিকা দেখতে পাই। মানে একই প্রজাতির
একটা স্ত্রী গাছ, একটা হচ্ছে পুং গাছ, সেখানে একটা পুষ্পিকা হবে হচ্ছে পরাগধানী যুক্ত, একটা হবে হচ্ছে গর্ভাশয় বা স্ত্রী স্তবকটা যুক্ত। আর কি কি জিনিস আমাদের মাথায় রাখা যায়? আমরা আরেকটা জিনিস জানতে পারি হচ্ছে এই উদ্ভিদটার যে পুষ্প সংকেত, পুষ্প প্রতীকটা দেখলাম, পুষ্প সংকেতটা আমরা এখন দেখিনি। পুষ্প সংকেতে আমরা কি কি বলতে পারি? এখানে যে পুষ্পপুট রয়েছে সেই পুষ্পপুটটা পু দিয়ে আমরা লিখি এবং এখানে লিখবো হচ্ছে 2। আর কি কি জিনিস আমরা জেনেছি? এখানে আর রয়েছে হচ্ছে পুংস্তবক, পুংস্তবক রয়েছে 6টা এবং এক পাশে 3টা, অপর পাশে 3টা, এই জন্য আমরা লিখি হচ্ছে 3+3 এভাবে। এরপরে রয়েছে গর্ভাশয়। মনে করে দেখো যে গর্ভাশয়টা দেখেছিলাম তার নিচ থেকে অন্যান্য স্তবকগুলো তৈরি হচ্ছে, তার মানে সেই গর্ভাশয়, এই গ শব্দটা নিচে আমরা একটা দাগ দিব এবং গর্ভাশয় রয়েছে কয়টা? একটা। স্ত্রী স্তবক রয়েছে একটা, এই কারণে 1 লিখলাম। আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? আর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে এখানে আমরা মঞ্জরি পত্র দেখছি, উপমঞ্জরি পত্র দেখছি। মঞ্জরি পত্র এবং উপমঞ্জরি পত্র বলতে আমরা এই ব্লুমটাকে বুঝি। মঞ্জরি পত্র আর উপমঞ্জরি পত্র, এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর কি কি দেখছি? এই উদ্ভিদটা হচ্ছে উভলিঙ্গ, একই সাথে স্ত্রীস্তবকও দেখতে পাই, পুংস্তবকও দেখতে পাই, এই জন্য এরপরে সংকেতটা হবে হচ্ছে এরকম ধরনের। এখন এই শব্দগুলোকে যদি আমরা পাশাপাশি করে দেখি তাহলেই হয়ে যাবে আমাদের পুষ্প সংকেত। তো এটা ছিল হচ্ছে পয়সি গোত্রের ধানের উদাহরণ দিয়ে যেটা আমরা বলছি। এরপরে আসি হচ্ছে মালবেসি গোত্রে। মালবেসি গোত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জবা ফুলের বৈশিষ্ট্যগুলো। জবা ফুলের বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি তাহলে গাছটার কথা যদি চিন্তা করি, আমরা মোটামুটি সবাই জবা ফুলের গাছ দেখেছি। গাছ যদি মনে করি তাহলে উদ্ভিদের যে অংশটা, সেই অংশটা দেখা যায় হচ্ছে ছোট ছোট রোম থাকে এবং পিচ্ছিল ধরনের হয়। জবা ফুলের পাতাটাও কিন্তু তুমি যদি একটু ঘষো তাহলে দেখবে পিচ্ছিল ধরনের হয়, দলটাও কিন্তু অনেক পিচ্ছিল ধরনের হয়, তার মানে মিউসিলেজ পূর্ণ থাকে জিনিসটা। এদের যে উপপত্র থাকে, পাতার মধ্যে যে বৃন্তের গোড়ায় ছোট 2টা পাতার মতো অংশ থাকে, এটা হচ্ছে উপপত্র। এই উপপত্র সব উদ্ভিদে থাকে না, তবে জবা উদ্ভিদে আমরা দেখতে পাই। এদের যে পুষ্প সেটা হচ্ছে একক ধরনের, সাইমোস বৈশিষ্ট্য আমরা বলতে পারি সেটাকে। এবং ফুলের মধ্যে আমরা উপবৃতি দেখতে পাই। উপবৃতি সব ফুলে আমরা দেখে থাকি না, এখানে আমরা উপবৃতি দেখতে পাবো। এই ফুলটার মধ্যে যে পুংকেশর, সেটা অনেক পুংকেশর থাকে, অল্প কয়েকটা থাকে না। যেমন ধানে আমরা দেখলাম 6টা, কিন্তু এখানে অনেকগুলো থাকবে, অসংখ্য থাকবে এবং একসাথে গুচ্ছ আকারে পুংদণ্ডগুলো মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে সেটা একটা নল তৈরি করবে এবং সেই নলটা গর্ভদণ্ডের চারপাশে পেঁচানো অবস্থায় বা গর্ভদণ্ডটা চারপাশটাকে ঢেকে রাখবে। এরপরে যেই পরাগধানীটা রয়েছে সেই পরাগধানীটা হবে হচ্ছে বৃক্কাকার ধরনের। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এটা অনেক সময় প্রশ্নে এসে থাকে। বৃক্কাকার ধরনের পরাগধানী আমরা কোথায় দেখি? এরপরে তাদের যে পরাগধানী সেটার ভেতরে যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠটা হচ্ছে এক প্রকোষ্ঠী। সাধারণত পরাগধানীর ভেতরে আমরা 2টা অংশ দেখতে পাই, 2টা ভাগ দেখতে পাই, কিন্তু এই পরাগধানীর ভেতরে আমরা একটাই প্রকোষ্ঠ দেখতে পাবো। এবং তার যে অমরা বিন্যাস সেটা হবে হচ্ছে অক্ষীয়, মানে এখান থেকে কয়েকটা প্রকোষ্ঠ থাকবে এবং প্রত্যেকটা অংশে ছোট ছোট ডিম্বক দেখতে পাবো, এটাকে বলে হচ্ছে অক্ষীয় ধরনের অমরা বিন্যাস। আর যে পরাগরেণুটা থাকবে সেই পরাগরেণুটা হবে বড় আকৃতির এবং কাটা কাটা ধরনের। তোমরা যদি একটা জবা ফুলের অংশ নাও এবং হাতে যে হলুদ হলুদ ধরনের অংশটা দেখা যাবে, সেই হলুদ অংশটাই হচ্ছে মূলত পরাগ ধানের অংশটা। পরাগ ধান থেকে সময় পরাগরেণুটা আস্তে আস্তে বের হবে, সেই অংশগুলো ধরলেও কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারবে যে এটা একদম গোলাকার ধরনের না, এবং এটা খুব সহজে একটা মাইক্রোস্কোপের নিচে দেখলেই বোঝা যায়। সাধারণ একটা মাইক্রোস্কোপের নিচে দিলে আমরা দেখতে পাই পরাগ যে রেণুগুলো রয়েছে সেগুলো একটু অমসৃণ, কণ্টকিত যেটাকে আমরা বলে থাকি। এখন উদ্ভিদটার যে দেহটার বৈশিষ্ট্যটা কি? দেহের বৈশিষ্ট্য হচ্ছে মালবেসি গোত্রের ক্ষেত্রে সাধারণত বিরুৎ, বৃক্ষ টাইপের,
অথবা গুল্ম টাইপের সব ধরনের আমরা দেখতে পাই। মূল হয় হচ্ছে প্রধান মূলতন্ত্র ধরনের, এরপরে যে কাণ্ডটা থাকে সেটা আমরা কাষ্ঠল টাইপের দেখি, একটু শক্ত ধরনের দেখি, এবং শাখান্বিত হয় জিনিসটা, আর একটু গোলাকার ধরনের হয় বা বেলন আকৃতি হয় বা সিলিন্ড্রিকাল হয়ে থাকে। পাতা যেটা হয়, পাতা হয় হচ্ছে সরল, আমরা যৌগিক পত্র মালবেসির ক্ষেত্রে দেখি না, সরল দেখি, এবং চারপাশে কিনারায় দিয়ে আমরা খাঁচকাটা দেখি জবা ফুলের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে মসৃণ ধরনের হয়, তবে জবা ফুলে আমরা খণ্ডিত বা খাঁচকাটা আমরা বলতে পারি জিনিসটা। আর কি কি বৈশিষ্ট্য হতে পারে? আর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের যে পুষ্পটা সমাঙ্গ পুষ্প হয় এবং উভলিঙ্গ ধরনের পুষ্প হয়। একটা ফুলের মধ্যে পুংস্তবক, স্ত্রীস্তবক, দুইটা স্তবকই আমরা দেখতে পাই। উপবৃতি থাকবে, বৃতি থাকবে, অমরা বিন্যাস অক্ষীয় ধরনের হয়ে থাকে, এবং দলমণ্ডল যেটা জবার ক্ষেত্রে আমরা দলমণ্ডল যেটা দেখি সেটা হচ্ছে টুইস্টেড বা পাকানো ধরনের, এবং যেই দলমণ্ডলটা থাকে সেটা যুক্ত থাকে হচ্ছে পুংকেশরগুলোর যে পুংদণ্ড, সেটা মিলে একটা নল তৈরি করে, আগেই বলেছিলাম। সেই নলটা এসে এই দলের ঠিক গোড়ায় এসে যুক্ত হয়ে যায়। এইখানে একটা যুক্ত অবস্থা আমরা দেখতে পাই। তো এটা ছিল হচ্ছে জবা এবং মালবেসি গোত্রের মূল বৈশিষ্ট্যগুলো। এখন আমরা শুধু আর আমাদের দুটো জিনিস মাত্র বাকি রয়েছে, সেটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। পুষ্প প্রতীকটা যদি আমরা দেখি তাহলে দেখব আমরা যদি এইটা একটা জবা ফুল দেখি এবং এটার ভেতরে কি কি রয়েছে সেটা যদি ফ্লোরাল ডায়াগ্রাম বা প্রতীক দিয়ে দেখতে যাই, তাহলে দেখো ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে গর্ভাশয়টা। গর্ভাশয়ের চারপাশে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে পুংদণ্ডগুলো মিলিত একটা নল তৈরি করেছিল। নলটার মাঝখানে দিয়ে যাচ্ছিল হচ্ছে গর্ভদণ্ডটা। তো এটা হচ্ছে গর্ভাশয়, এইটা হচ্ছে সেই নলের অংশটা, যেহেতু এটা একটা প্রস্থচ্ছেদ। চারপাশ দিয়ে দেখো অনেকগুলো আমরা পরাগধানী দেখতে পাচ্ছি, কারণ আমরা আগে বলেছি এখানে পরাগধানী অসংখ্য, এবং এইখানে যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো কিন্তু টুইস্টেড। আবার দেখো এই যে পুংদণ্ডের যে অংশটা, সেখান থেকে একটা দাগ পাপড়ির সাথে যুক্ত, তার মানে দলমণ্ডলের সাথে আসলে পুংকেশরের একটা যুক্ত অবস্থা আমরা দেখতে পাই একদম গোড়ার দিকে। এরপরে দেখো দলের বাহিরে কি থাকবে? বৃতি থাকবে। এই যে অংশটা এটা হচ্ছে বৃতি, এবং দেখো এটা কিন্তু প্রান্তস্পর্শী। তার মানে হচ্ছে আমরা আগে বলেছিলাম যে প্রান্তস্পর্শী বৃতি দেখব, দলমণ্ডল দেখব হচ্ছে আমরা টুইস্টেড অবস্থায়, আর একদম বাহির দিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উপবৃতিটা। এবং এখানে দেখো আমরা দেখছি মাতৃ অক্ষ। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে পুষ্প প্রতীক। আমরা যদি পুষ্প সংকেত দেখি, পুষ্প সংকেতের মধ্যে আমরা কি কি লিখতে পারি? উপবৃতি লিখতে পারি, বৃতি লিখতে পারি। বৃতির পরে কি রেখেছিলাম আমরা? দলমণ্ডল। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক বা গর্ভাশয়। এবং জবার ক্ষেত্রে যে গর্ভাশয়টা, সেখানে আমরা দেখব গর্ভাশয়ের নিচ থেকে অন্যান্য স্তবক উৎপন্ন হয়েছে, তাই এটা নিচে একটা দাগ দিব। এখানে গর্ভাশয় আমরা দেখি 5, তবে মালবেসি গোত্রের 5 থেকে 20 পর্যন্ত গর্ভাশয় প্রকোষ্ঠ হওয়া সম্ভব বা গর্ভপত্র হওয়া সম্ভব, এবং পুংকেশর থাকবে অসংখ্য, তাই এরকম একটা চিহ্ন আমরা দিব। আর দল থাকবে হচ্ছে 5টা দল, এবং এটা যেহেতু মুক্ত অবস্থায় আছে তাই তার চারপাশে আমরা কোনো ব্র্যাকেট দিব না। যদি কোনো ফুলের দলগুলো সংযুক্ত অবস্থায় থাকে তখন সেই সংখ্যাটা আমরা লিখব, পাশ দিয়ে একটা ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই দুটা এইগুলো সংযুক্ত অবস্থায় রয়েছে। যেমন গর্ভাশয়ের এখানে আমি দুই পাশে দুটো ব্র্যাকেট দিচ্ছি, কেন? কারণ গর্ভপত্রগুলো একসাথে মিলিত অবস্থায় রয়েছে, গুচ্ছ অবস্থায় রয়েছে, একসাথে সংযুক্ত রয়েছে, আলাদা আলাদা অবস্থায় নেই। এরপরে বৃতি রয়েছে 5টা, উপবৃতি রয়েছে
5টা। বৃত্তির 5-এর চারপাশেও আমরা দাগ, 2টা ব্র্যাকেট দিব। কেন? বৃত্তিটা ছিল হচ্ছে প্রান্ত স্পর্শী, প্রত্যেকটাকে স্পর্শ করছে, সে কারণে আমরা এই দুই পাশে 2টা ব্র্যাকেট দিয়ে দিব। এখন দেখো এইটা যে উভলিঙ্গ ফুল সেটা কি বুঝতে পারছি না, এই কারণে আমরা এই চিহ্নটা দিয়ে দিব। এই চিহ্নটা দিয়ে মূলত বোঝায় হচ্ছে এটা এখানে পুংকেশর রয়েছে, এখানে স্ত্রী স্তবকটা রয়েছে। এখন এই যে পুষ্প সংকেত, এই সংকেতটা আমরা যখন লিখব তখন কিভাবে লিখব? আমরা লিখব এই অংশটাকে এই পাশে লিখব, এখানে লিখব বৃত্তি 5, দল 5, পুং, গর্ভাশয়, গর্ভপত্র এখানে 5টা এবং সংযুক্ত। এখন দেখো এটা এখনো আমাদের সম্পূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আমরা যখন পুষ্প প্রতীকটা দেখেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে দল এবং পুংস্তবকের মধ্যে একটা সংযুক্ত অবস্থা রয়েছে। সংযুক্ত অবস্থা থাকার মানে হচ্ছে সেটা যে সংযুক্ত সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। এখানে আমরা একটা দাগ দিব। এটা এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, কারণ এখানে আমাদের আরেকটা চিহ্ন দেওয়া লাগবে, যে চিহ্নটা দিয়ে বোঝায় এটা আসলে কতবার আমরা বিভক্ত করতে পারবো, কতটা তলে আমরা বিভক্ত করতে পারবো। তার মানে এই ফুলটা হচ্ছে বহু প্রতিসম। বহু প্রতিসম হলে এই চিহ্নটা আমরা দিয়ে থাকি। যদি এক প্রতিসম হয় তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে থাকি। আর যদি ফুলটা শুধু স্ত্রী ফুল হয় তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিব, শুধু পুং ফুল হলে এরকম একটা চিহ্ন দিব। মোটামুটি এই কটাই হচ্ছে পুষ্প সংকেত লেখার জন্য যে সকল চিহ্ন প্রধানত প্রয়োজন হয়। এখানে উপবৃত্তি রয়েছে, বৃত্তি রয়েছে। এর আগেরটাতে আমরা পুষ্প মঞ্জরি, মঞ্জরি পত্র আর উপমঞ্জরি পত্র ওই দুইটা দেখেছিলাম, ওই দুইটা শব্দ দেখেছিলাম সংকেতের মধ্যে। আর যে জিনিসটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে যদি কোনো ফুলে গর্ভাশয়ের উপর থেকে অন্যান্য স্তবক থাকে তখন আমরা গয়ের উপরে চিহ্ন দিব। আর যদি সেটা গর্ভ কোটি ধরনের হয় তাহলে সাধারণত গয়ের পাশে একটা চিহ্ন দেওয়া হয়। তার মানে এই 3টা চিহ্ন দিয়ে আমরা গর্ভাশয়ের অবস্থানটা বুঝাতে পারি। আর কি কি আমরা বলেছি যে সংযুক্ত অবস্থায় থাকলে দুই পাশে 2টা ব্র্যাকেট দিব। তো মোটামুটি এগুলোই হচ্ছে পুষ্প সংকেত লেখার জন্য যা যা আমাদের জানা প্রয়োজন। আর পুষ্প প্রতীক আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার মাতৃ অক্ষটা কোন দিকে দিচ্ছ। মাতৃ অক্ষটা যদি ঠিকঠাক জায়গায় না দাও তাহলে কিন্তু পুরোপুরি পুষ্প সংকেতটা, পুষ্প প্রতীকটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? আজকের ক্লাসে আমরা প্রথম দিকে অনেকগুলো শব্দ সম্পর্কে জেনেছি, যে শব্দগুলো আমাদের আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য জানার জন্য প্রয়োজন। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যর সাথে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য জেনেছি। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি হচ্ছে ফুলের মধ্যে কি কি অংশ আছে, ফুলের বৈশিষ্ট্য কি কি হতে পারে সেটা জেনেছি। এরপরে আমরা পুষ্প প্রতীক, পুষ্প সংকেত সম্পর্কে জানলাম। মাঝখান দিয়ে আমরা ফল সম্পর্কেও জেনেছি। এরপরে আমরা জেনেছি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র সম্পর্কে, সেটা হচ্ছে পোয়েসি, যেটার আগের নাম হচ্ছে গ্রামিনী। নামটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় অবজেক্টিভে আসে যে গ্রামিনী গোত্রের বর্তমান নাম কি, অথবা পোয়েসি গোত্রের পূর্ব নাম কি, বা গ্রাস ফ্যামিলির পূর্ব নাম কি, এভাবে এসে থাকে। মালভেসি গোত্র সম্পর্কে জেনেছি, সেখানে আমরা জবা ফুলটাকে একটা উদাহরণ হিসেবে নিয়েছি। এবং মালভেসি গোত্রটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র, তার মানে জবা ফুলটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মানে তার যে ফলটা হবে সেই ফলটা হবে হচ্ছে দ্বিবীজপত্রী। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে জবা ফুলের ফলটা কিরকম। জবা ফুলের মধ্যে আমরা সাধারণত কোনো ধরনের ফল দেখতে পাই না, সাধারণত ফুলটাই দেখি, ফুলটাই পরবর্তীতে ঝরে পড়ে যায়, ওভাবে আমরা আলাদা করে ফল দেখি না। কিন্তু এমনিতে মালভেসি গোত্রের যে ফল, সেই ফলগুলো হতে পারে ক্যাপসিউল বা বেরি, এই 2 ধরনের ফল আমরা দেখে থাকি। আর ধানের ক্ষেত্রে পোয়েসি গোত্রে আমরা যে ফলটা দেখেছিলাম সেই ফলটার বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে তার যে বীজপত্র এবং তার যে ফলত্বক, সেই দুটো ফলত্বক আসলে একসাথে মিলে গিয়েছে এবং সেটা শুষ্ক অবস্থায় থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারিওপসিস।
তো এটাই ছিল মূলত আজকের আলোচনা। যে সকল প্রশ্ন সাধারণত এই চ্যাপ্টার থেকে এসে থাকে সে সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে।